এ যেন সুকুমার রায়ের কবিতার মতো, অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়লো তার পাশেতে। মানে চরম বিপরীত দুটো ছবি আজ আমাদের সামনে। একদিকে 9 মাস মহাকাশে আটকে থাকার পর ঘরে ফিরিয়ে আনা হচ্ছে সুনিতা উইলিয়ামসদের, বিজ্ঞানের একেবারে জয় জয়কার গোটা পৃথিবী জুড়ে। অন্যদিকে আমাদের রাজনীতি আজও ঘুরপাক খেয়ে চলেছে সেই হিন্দু মুসলমান, সেই মন্দির মসজিদের আবর্তে। তাই নিয়ে এই অনুষ্ঠানে আজ প্রথম প্রশ্ন। আসন্ন রামনবমীতে প্রত্যেক বিধানসভায় মিছিলের সিদ্ধান্ত বিজেপি। রাস্তায় নামবেন 1 কোটি হিন্দু, দাবি শুভেন্দু অধিকারী। প্ররোচনা দেওয়ার চেষ্টা, পাল্টা আক্রমণে তৃণমূল। এবার কি রামনবমী ঘিরেও নতুন ধর্মযুদ্ধ তৃণমূল আর বিজেপির মধ্যে? দ্বিতীয় প্রশ্ন। হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপির সরকার চাই, স্লোগান দিয়েছে বিজেপি। হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই, পাল্টা ছড়া তৃণমূলে। 26-এর ভোটের আগে ব্যানার পোস্টারেরও দখল নিতে চলেছে মেরুকরণের এই রাজনীতি। তৃতীয় প্রশ্ন। নদিয়ায় শতাব্দী প্রাচীন শিব মন্দিরে দলিত সম্প্রদায়ের মানুষের পুজো দিতে বাধার অভিযোগ। এই সমস্যা বাংলায় ছিল না, এটা পুলিশের অক্ষমতা। তীব্র ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই একবিংশ শতাব্দীর বাংলাতেও অস্পৃশ্যতার অভিশাপ। চতুর্থ প্রশ্ন। কে হবেন বিজেপির রাজ্য সভাপতি? নানা জল্পনার মধ্যেই বিধানসভায় শুভেন্দুর উপস্থিতিতে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক দিলীপ ঘোষের। দিলেন আগামী দিনে এক কাট্টা হয়ে লড়াই করার বার্তা। বঙ্গ বিজেপির শীর্ষ পদে নেতা নির্বাচনের আগে নতুন অঙ্ক। পঞ্চম প্রশ্ন। মহাকাশ অভিযানে আর এক মাইলস্টোন। 286 দিন মহাকাশে আটকে থাকার পর আজ ভোর রাতে পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামসরা। অপেক্ষায় গোটা বিশ্ব। চরম প্রতিকূলতায় এতদিন আটকে থাকার পর কতদিনে ফিরতে পারবেন তারা স্বাভাবিক জীবনে? তবে শুরুতেই দেখাবো আসন্ন রামনবমী ঘিরে আজও রাজ্য রাজনীতির পারদ চড়ছে। हिंदुस्तान में हिंदू ही राज करेगा और जो हिंदू हित में काम करेगा वही अगला दिन बंगाल में राज करेगा। हिंदू हिंदू हित हिंदुस्तान। বছর ঘুরলেই বিধানসভা ভোট, আর তার আগে শুভেন্দু অধিকারীর গলায় যখন হিন্দু হিন্দু সুর, তখন সেই হিন্দু আবেগকে সামনে রেখেই তার দিকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিচ্ছে তৃণমূল। ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই রাক্ষস যারা সাধুর বেশ ধারণ করে হিন্দুদের টোপ দিয়ে আজকে এসছে। ধর্ম নিয়ে রাজনীতির আবহেই আশার আলো হলো ব্যক্তিগত আক্রমণ, ভাষা সন্ত্রাসের পরিবর্তে বঙ্গ রাজনীতিতে বহুদিন বাদে ফিরল মস্তিষ্কের লড়াই, স্লোগান ফাইট। বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই প্রচারের পাল্টা হোর্ডিং ও ফ্লেক্সে তৃণমূল বিদ্রুপের আকারে বলল, হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই, হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই। এরই মধ্যে 6 এপ্রিল রামনবমী উপলক্ষে কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি। রাজ্য জোড়া কর্মসূচি থেকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি, বাদ যাচ্ছে না কিছুই। এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি। আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি, মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে। তারা উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে না পেরে অন্য ন্যারেটিভ, বিষ মেশানো ন্যারেটিভ, ভেদাভেদের ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে। সূত্রের খবর, দলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা কেন্দ্রে বড় আকারে রামনবমী পালন করবে বিজেপি। অন্যান্য বছর বিভিন্ন সংগঠন রামনবমী পালনের আয়োজন করে থাকলেও এবার তা আয়োজন করার দায়িত্ব দলকেই নিতে হবে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না, নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। শুভেন্দু অধিকারী যে প্ররোচনা দিতে চাইছেন, আমরা কোনো অবস্থায় সেই প্ররোচনায় পা দেব না। আমাদের প্রায়োরিটি হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন, রুটি কাপড়া মাকান। রাজনীতির ধর্ম এখন ধর্মের রাজনীতিতে পাল্টে গেছে। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রামনবমী বাংলায় আগে কতটা জনপ্রিয় ছিল আমি সে আলোচনায় যাচ্ছি না। প্রত্যেক পাড়া দূরে থাক, প্রত্যেক বিধানসভা কেন্দ্র দূরে থাক, প্রত্যেক জেলায় রামনবমী এত ঘটা করে যে পালিত হতো না, এটা আমরা প্রত্যেকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি।
কিন্তু প্রশ্ন সেটা নয়। সময়ের সঙ্গে সঙ্গে উৎসব পরিধিতে বাড়তেই পারে। 1 কোটি কেন 2 কোটি মানুষ উৎসব পালন করতে পথে নামুন, কিন্তু প্রত্যেকের দায়িত্ব সেই উৎসবকে শান্তিপূর্ণ রাখা। সে উৎসব রামনবমী হোক, ঈদ হোক, হনুমান জয়ন্তী হোক কিংবা মহরম হোক। সাধারণ মানুষ শুধু এইটুকু চায়। আমি প্রথম বক্তা সজল ঘোষকে পোডিয়ামে ডেকে নেব, তার কারণ সজলকে আমি মনে করিয়ে দেব যে 2023 সালের রামনবমী অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে হাওড়া, হুগলি, ডালখোলায় ব্যাপক সেখানে গোলমাল হয়। হাইকোর্টে মামলা হলো, পুলিশের হাত থেকে কলকাতা হাইকোর্টে মাননীয় প্রধান বিচারপতি তদন্তভারটা এনআইএর হাতে দিয়ে দিলেন। আমি বলছি যে ইতিহাসের পুনরাবৃত্তি হবে না, তো আমি এই দিক থেকে সজলকে প্রশ্নটা করব, তার কারণ যে কোনো সংঘর্ষে ক্ষতি হয় কিন্তু সাধারণ মানুষের, একেবারে আমজনতার। সজলের সময় শুরু এখন। ধন্যবাদ সুমনদা। আজকের বিষয়বস্তুটা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই। আচ্ছা, হিন্দু হিন্দু ভাই ভাই বললে অন্যদের জ্বালা করে কেন, অন্যদের এত চুলকায় কেন? এ তো ভ্রাতৃত্বের বোধের কথা হয়েছে। আমি বলবো যাদের চুলকায় তারা বিটেক্স মেখে নেবেন, হ্যাঁ, চুলকুনি সেরে যাবে। আমি আপনার এই প্রশ্নটার উত্তরটা 3 নম্বর প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। আপনি এখানে যেগুলো দেখাচ্ছিলেন যে আজকেও দলিত মন্দিরে ঢুকতে বাধা, এইখানেই হিন্দুত্বকে বোঝানো হয়েছে যে তারা সমস্ত জাতিবাদ, ভেদাভেদ, কাস্ট এগুলোর ঊর্ধ্বে উঠতে হবে প্রত্যেকটা হিন্দুকে। তাই হিন্দু হিন্দু ভাই ভাই, সেখানে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ শূদ্র, কেউ আরও নিম্নবর্গের এই জায়গাটা যেন না থাকে। আমরা তো ছোটবেলা থেকে পড়েছি ইউনিটি দ্য স্ট্রেংথ। এ তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন যে মোগলদের হাতে আমরা কেন মার খেয়েছি, আমরা শখুন পাঠানের হাতে কেন পরাস্ত হয়েছে। তো অনেক ইতিহাসের কথা। দেখুন, আমি একটা কথা বলি, একটু আগে তৃণমূলের এক বক্তাকে দেখছিলাম টিভিতে। তাই যদি বলো শখুন পাঠান যারা বাইরে থেকে প্রবেশ করেছে, বাইরে থেকে আক্রমণ করেছে, তোমরা তো স্লোগান হওয়া উচিত যে গোটা ভারত এক হও, জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ এক হও। সেই একতার কথা বলতে হবে। রবীন্দ্রনাথের কথা বলেছি, রবীন্দ্রনাথ বলেছিলেন যে হিন্দুরা এক ছিল না বলে এটা পেরেছিল। এটা আমার কথা না, রবীন্দ্রনাথের কথা। এবার আমি বলি, না পুরোটা রবীন্দ্রনাথ এখানে চালিয়ে দিলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলি সাধুর বেশে রাক্ষস। হ্যাঁ হ্যাঁ, আসলে উনি যেটা বলতে চাইছেন, এবার কি বাল্মীকির ঘাড়ে চাপাবে? রামায়ণে আপনি বাল্মীকি যাবেন না, রামায়ণের মধ্যে ঠিকই আছেন। সাধুর বেশে রাক্ষস এসেছিলেন, হ্যাঁ, এটা ঠিক, পুরোটা ঠিক নয়। সাধুর বেশে আসেননি, ভিক্ষুকের বেশে এসেছিলেন। মানে ধরুন হাওয়াই চটি, ছেঁড়া শাড়ি, এই করে পশ্চিমবঙ্গেও যারা ক্ষমতায় এসেছিল তারা আজকে রাক্ষসের বেশ ধারণ করে পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাত্রাকে কোথায় নিয়ে গিয়েছেন সেটা দেখতে হবে। আমি বলছি হ্যাঁ, হিন্দু হিন্দু ভাই ভাই, কারণ এই রাজ্যে মা বোনেদের সম্মান নাই। হিন্দু হিন্দু ভাই ভাই, কারণ এই রাজ্যে ডিএ নাই। হিন্দু হিন্দু ভাই ভাই, কারণ এই রাজ্যে স্কুল আছে, শিক্ষক নাই। হিন্দু হিন্দু ভাই ভাই, কারণ আমরা যারা হিন্দুত্বে বিশ্বাস করি আমাদের কোনো সম্মান নাই। আমরা 70% আর 30%রা তাদের জেলায় যদি 70% তারা সংখ্যাগুরু হয়ে যায়, তারা যখন বলে দেয় আমাদেরকে ভাসিয়ে দেবো, তখন সেখানে টকশোতে আরও তীব্র আলোচনা হওয়া উচিত। হিন্দুত্বের ভাই ভাই হওয়াতে কারোর জ্বালা করা উচিত না। হিন্দুত্ব ভাই ভাই মানে অন্যদেরকে কি বলেছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, আর অন্যরা সব বাই বাই তো বলেনি। তাহলে আপনাদের রাগ করার কারণটা কি আছে? আমি বলছি দেখুন, রামনবমী আগে ঘটা করে হতো কি হতো না এটা নিয়ে আলোচনা হতে পারে, রামনবমী আগে ঘটা করে হতো না, সে তো লোকনাথ বাবাও আগে ছিলেন না, অনেক বাবাই আগে ছিলেন না, কিন্তু আজকে হয়েছে। নবী দিবসও আগে কখনো ছুটি পেয়েছেন আপনি সুমনদা? আপনার না, আমার ছুটি থাকে না, বলছি পাননি, এখানে নয়, আপনি আপনার স্কুল জীবনে কোথাও কখনো পাননি, আজকে নবী দিবস হচ্ছে। আপনারা আমাকে একটা কথা পরিষ্কার করে বুঝিয়ে বলুন যে যদি কেউ বলে হিন্দু হিন্দু ভাই ভাই, আরে এই তো ভ্রাতৃত্বের কথা, ছোটবেলা থেকে পড়ে এসেছি, ইউনিটি দ্য স্ট্রেংথ। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে তোমরা যত ডিভাইড হয়ে থাকবে তত অন্যরা রাজত্ব করবে। আর দেখুন শুভেন্দুবাবু আজকে একটা হাজার কথার মধ্যে একটা সত্যি কথা, সঠিক কথা বলেছেন যে হিন্দুস্তানে রাজ করবে হিন্দুরাই, অন্যভাবে নেবেন না। হিন্দুস্তানে যতদিন হিন্দুরা রাজ করবে জানবেন এই দেশটা ততদিন ধর্মনিরপেক্ষ থাকবে। পৃথিবীতে এমন নজির দেখাতে পারবেন না যারা আজকে সংখ্যালঘু, সেই হুমায়ুন কবিররা যেখানে সংখ্যাগুরু হয়ে গিয়েছে সেখানে সেই দেশ কখনো ধর্মনিরপেক্ষ থাকতে পারিনি। আজকে আমরা 70% হয়েও দেশের ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলি, আমরা কিন্তু অন্য মানে ধর্মীয় দেশ তৈরি করার কথা বলছি না। আমি বলছি গ্যাসে ছাড় নাই। আচ্ছা, হিন্দু হলে গ্যাসে ছাড় দেবো কেন? হিন্দু হলে গ্যাসে ছাড় দেবো কেন? এই যে ইমাম ভাতা তুমি অন্তহীন চালাতে পারো, কিন্তু এই উত্তরগুলো আমার অর্ণবের কাছ থেকে নিতে হবে। আমি সোজা কথা বলছি যে দেখুন, রবীন্দ্রনাথ হোক কিংবা
সজল। আর যে পরপর যে উদাহরণগুলো রইল, রামায়ণেও দেখব দুটো দলের মতো করে ব্যাখ্যা করেছে। অর্থাৎ যে কোনো কোটেশন, যে কোনো ব্যক্তি, যে কোনো মতবাদ, সেটারও দলীয় বিভাজন হয়ে যায় আমাদের এই রাজ্যে। আমি ঠিক এই জায়গা থেকে আমার পরের বক্তা অর্ণব সাহার কাছে আসবো, যে অশান্তি হলে তার দায় যেরকম আয়োজকদের থাকে, আমি আবার আমার বেসিক জায়গাটায় ফিরছি, যে অশান্তি হবে না তো। সাধারণ নাগরিকের আশঙ্কা কিন্তু ওই একটা জায়গায় থাকে, নাগরিকদের ধর্ম পালনের অধিকারকে কিন্তু সুরক্ষিত রাখা এবং সুষ্ঠুভাবে নিশ্চিন্তে যাতে প্রত্যেকটা মানুষ তার ধর্ম পালন করতে পারে, তার ধর্মের উৎসব পালন করতে পারে, সেই দায়িত্ব কিন্তু এক এবং একমাত্র রাজ্য প্রশাসনের। 2023-এ কিন্তু সেই ছবিটা আমরা দেখিনি, অতগুলো গোলমালই দেখিয়ে দেয়। আমি আয়োজকদের দায়িত্বে যেরকম সজলের কাছে গেলাম, সেই রকম প্রশাসনের দায়িত্বের প্রশ্নে অর্ণবের কাছে যেতেই হবে, কারণ ওই দায়িত্বটাও সুষ্ঠুভাবে ধর্ম পালনের অধিকারের দায়িত্বটাও কিন্তু রাজ্য প্রশাসনের। এবং তারপর গোলমালের তদন্ত, যে তদন্ত কলকাতা হাইকোর্ট আদপেই সেই তদন্তে সন্তুষ্ট হননি, এবং হননি বলেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এনআইএর হাতে, পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে এনআইএর হাতে তদন্তভার তুলে দিয়েছিলেন। আমি ঠিক এই জায়গা থেকে অনেক আশঙ্কা বুকে নিয়ে এবং শান্তি রক্ষার আশাটুকু রেখে অর্ণবের কাছে যাব। ধন্যবাদ সুমনদা। সজলদা এর আগে বলতে গিয়ে ভ্রাতৃত্ববোধের নাম করে আসলে যেটা করলেন সেটা যে ওয়ার ক্রাই করলেন, যুদ্ধের ডাক দিলেন সরাসরি। আমার মনে পড়ে যাচ্ছে ঠিক আজ থেকে 100 বছর আগের কথা। মনে করে দেখুন, সেই খিলাফত আন্দোলন এবং ঠিক তারপর পরই প্রথম অসহযোগ আন্দোলন যখন শেষ হয়ে গিয়েছে, স্তিমিত হয়ে গিয়েছে, সেই সময় 1923 সালে বেঙ্গল প্যাক্ট তৈরি করেছিলেন, বেঙ্গল প্যাক্টের চুক্তি করেছিলেন। সেটা হচ্ছে এপ্রিল মাস 1923। সেই সময় ছিলেন চিত্তরঞ্জন, শরৎচন্দ্র বসু এবং তরুণ বিধানচন্দ্র রায়। সেই সময়ও একই রকম এই অভিযোগ চিত্তরঞ্জন দাসকে করা হয়েছিল যে আপনি আসলে তোষণের রাজনীতি করছেন। উনি কিন্তু সেই সময় বলেছিলেন যে যারা তখন তো অবিভক্ত বাংলা, সেই অবিভক্ত বাংলায় সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম, এবং মুসলিমদের জন্য সংখ্যাগরিষ্ঠ আসন তাদেরকে ছেড়ে দিয়ে অপেক্ষাকৃত কম আসন হিন্দুদের জন্য নিয়ে এক ধরনের রাজনৈতিক সমঝোতার কথা বলেছিলেন সেই সময়। এই একই রকমভাবে সেই সময় হিন্দু মহাসভা এবং কংগ্রেসের মধ্যে যে উগ্র হিন্দুত্ববাদী অংশ ছিল, তারা সেই সময় তাকে চূড়ান্তভাবে অপদস্থ করেছিল এবং নাকাল করেছিল। 1925 সালে যখনই দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যু হলো, সেই মৃত্যুর পর আমরা আস্তে আস্তে দেখতে পেলাম 1926, 27 একের পর এক দাঙ্গা হচ্ছে আমাদের এই বাংলায়। শুধু বাংলায় না, ঠিক ওই সময় 1925 সালে যখন নাগপুরে আরএসএস তৈরি হচ্ছে, ঠিক তার পরের বছর ঠিক এইরকম রামনবমীকে কেন্দ্র করে 1926 সালে খোদ নাগপুরে ওখানে দাঙ্গা হয়েছিল। আজকে যে দাঙ্গা আমরা দেখতে পাচ্ছি, আওরঙ্গজেবের কবর তুলে ফেলতে হবে সেটা বলে ওখানে আরেকটা সেই ওয়ার ক্রাই তৈরি করা হয়েছে। সজলদা একটু আগে রবীন্দ্রনাথের কথা বললেন। আমার ধারণা এই হিন্দু মুসলমান নিয়ে রবীন্দ্রনাথের যা কিছু লেখা রয়েছে, অন্ততপক্ষে 40 থেকে 50টা লেখা রয়েছে, একটা উনি পড়ে দেখেননি। যদি উনি পড়ে দেখতেন ভালো করে, তাহলে উনি দেখতেন যে যেমন উনি কথাটা বললেন, ওই কথাটা হচ্ছে একটা বড় লেখা থেকে ছোট্ট অংশ কেটে নিয়ে আসা, কিন্তু সেই লেখারই আবার অন্য অংশ রয়েছে যে অংশে এই সমন্বয়ের কথা বলা হয়েছে। আর এই সমন্বয়ের হিন্দু ধর্ম, এটাই হচ্ছে আমাদের বাংলার হিন্দু ধর্ম। নিহার রঞ্জন রায়ের যে বাঙালির ইতিহাস, তার প্রথম খণ্ডে লেখা রয়েছে যে উত্তর ভারতের যে হিন্দুত্ব, যে সনাতনী হিন্দুত্বের কথা ওরা বলেন, সেই রিজিড, সেই কট্টরপন্থী সেই হিন্দুত্ব বা সেই হিন্দু ধর্ম আমাদের হিন্দু ধর্ম নয়। আমাদের হিন্দু ধর্ম অনেক বেশি ইনক্লুসিভ, আমাদের হিন্দু ধর্ম অনেক বেশি উদার, আমাদের হিন্দু ধর্ম অনেক কম ম্যাসকুলিন। ওরা যে ধরনের হিন্দুত্ব চায়, হাতে অস্ত্র নিয়ে যে শস্ত্র পূজন, এই শস্ত্র পূজনের যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই হচ্ছে আরএসএস এর কনসেপ্ট বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কনসেপ্ট। আমি সঙ্গে করে নিয়ে এসেছি এই বইটি, বিখ্যাত বইটা যে বেদ বাইবেল বলা যেতে পারে, লেখা MS গোলওয়ালকারের লেখা উই আর আওয়ার নেশন হু ডিফাইন। তাতে খুব পরিষ্কার করে উনি বলছেন যে ভারতবর্ষের ইন্টারনাল এনিমি হচ্ছে 3টে সম্প্রদায়। নাম্বার 1 হচ্ছে মুসলিম, নাম্বার 2 হচ্ছে খ্রিস্টান, নাম্বার 3 হচ্ছে উনি বলেছিলেন কমিউনিস্ট। আজকে ভারতবর্ষে বামপন্থীদের শক্তি দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু আজকে ওরা দ্বিগুণ উদ্যমে এই প্রধান শত্রু হিসেবে, অন্তর্বর্তী শত্রু হিসেবে মুসলিমদের চিহ্নিত করছে, যে মুসলিমদের সংখ্যা গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে মাত্র 16%। বলছে হিন্দু নাকি খাতরে মে হয়। তো এই যে গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলে হিন্দু, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, আমাদের সমস্ত যে পলিসিগুলো, সেই পলিসিগুলো যখন দেশের মানুষের বিরুদ্ধে যায়, তখন তো হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হয়। সেইখানে এই ন্যারেটিভ নিয়ে আসা, এটা তো সরাসরি এই যে হিন্দুত্বের নাম করে বিভাজন। অসাধারণ লাগলো আমার শুনতে, কিন্তু আমি এই উত্তরটা পেলাম না যে যখন রামনবমীর দিন মিছিলগুলো হবে, আমাদের প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিনা, আর সাধারণ মানুষ স্বস্তিতে
সুস্থভাবে মিছিলটাকে মানে মিছিলে অংশগ্রহণ করুন বা না করুন, সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন আমি কিনা। একদম এইটাতেই আসছিলাম, মানে বেসিক যেখানে প্রশাসনের দায়িত্বটা এই রাজ্যে। সেই সুমনদা, কারণ আপনি প্রথমেই এই প্রশ্নটা করে রেখেছেন যখন আমি উঠলাম ওখান থেকে। উনি 2023 সালের যে ইনস্ট্যান্সের কথা আপনি বললেন, বিশেষ করে হাওড়ায়, আপনার মনে থাকবে হয়তো, একাধিক জন ধরা পড়েছিল হাতে অস্ত্র নিয়ে, তারা ঝাড়খণ্ড থেকে এসেছিল। মানে ওই যে মিছিল, ওই মিছিলে কিন্তু লোক নিয়ে আসা হয়েছিল বাইরে থেকে, যারা কিনা এই গন্ডগোলগুলো পাকাবে। এবং এটা কিন্তু একটা প্যাটার্ন, এটা একটা ডিজাইন। এই ডিজাইনটাকে আটকানোর জন্য পুলিশ, মানে যতজন পুলিশ থাকা দরকার বা যতটা পুলিশ থাকা দরকার। আমি বলছি যে ঘটনার কথা, যে 23-এর কথা তুমি বলছো, সেখানে যখন পরবর্তী সময় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে তিনি কিন্তু দুপক্ষকে দায়ী করেননি, যেটা যে কোনো সংঘর্ষে সমানভাবে দুপক্ষ দায়ী থাকে। তিনি এক পক্ষকে দায়ী করে কোট আনকোট বলেছিলেন, কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা, কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারার, এনআইএকে আক্রমণ করতে গিয়ে সরাসরি তিনি বলেছিলেন যে কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়ার। আমি বলছি এটাও রাজধর্মের কথা নয়। আমি একবার দেখে নিই কি বলেছিলেন মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী। অসি আহত এবং আমার একজন ভাইও আহত, 19 জন ইনজিওর্ড হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার? কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়বার? কে অধিকার দিয়েছে? আমি আবার বলছি, যে কোনো সংঘর্ষে কিন্তু দুপক্ষ দায়ী, এক হাতে তালি বাজে না। আমি এখান থেকে যারা ভুলে গেছেন, 2023-এ আমাদের এই রাজ্যে একাধিক ঘটনা ঘটেছিল, যেগুলো অনভিপ্রেত শুধু নয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আই রিপিট, দুর্ভাগ্যজনক। পরের প্রতিবেদন। রামনবমী পালন নিয়ে শুভেন্দু অধিকারীদের গলায় একদিকে যখন হুঙ্কার হুঁশিয়ারি, তখন উল্টো দিকে আশঙ্কার সুরও। এবারেও আমরা আশঙ্কা করছি, বাংলাদেশের পরে যেভাবে জিহাদিরা উৎসাহিত হয়ে ফালাকাটা থেকে শ্যামপুর পর্যন্ত দুর্গাপূজায় হামলা করেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। ওই জয় শ্রীরাম আর হিন্দু বলে ভোট চাইছে, বাংলার মানুষ সব বিশ্বাসই করে না। ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষ, রক্তারক্তি। রামনবমীকে কেন্দ্র করে শেষ কয়েকটা বছর এভাবেই অশান্ত হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের কিছু এলাকা। জানিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এনআইএ তদন্ত বাদ যায়নি কিছুই। এই প্রেক্ষাপটেই আগামী 6 এপ্রিল পালিত হবে আরও একটা রামনবমী। দোল পূর্ণিমাতে 163 ধারা জারি করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার সাঁইথিয়াতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন, সাঁইথিয়া কীর্ণাহারে যে ঘটনা ঘটেছে, তমলুক, নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। অরিজিনালি এরা একটাও হিন্দু নয়। জীবনে কোনোদিন ওদের কাছে দেখেছো পুজো করতে, মন্ত্র পড়তে? কোনোদিন দেখেছো? এরা একদম হিন্দুই নয়। এরা যে মেকি হিন্দু। 2023 সালে রামনবমীকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, শ্রীরামপুর এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় দফায় দফায় অশান্তি হয়। সেই সময় শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় এনআইএকে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। 23-এর ঘটনা নিয়ে আমার দাখিল করা মামলাতে এনআইএ তদন্ত হয়েছে, 85 জন এখনো জেলে আছে। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে 25 লাখি লয়ারদেরকে দাঁড় করিয়েছিলেন যাতে এনআইএ আটকানো যায়। সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের পিটিশন সেট অ্যাসাইড করেছেন। তারা হঠাৎ একটু বেশি অন্য ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতে ভালোবাসেন। যেহেতু রুটি কাপড়ার মাকান উন্নয়নের কথা তুললে তারা পিছিয়ে পড়বেন, তাই সেই জন্য অন্য ন্যারেটিভ তৈরির জন্য তারা চেষ্টা করেন। রামনবমী ঘিরে এই তরজার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন অধীর চৌধুরী। এই বাংলার মুখ্যমন্ত্রী আপনার হাত ধরে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে বিজেপি বাংলায় প্রবেশ করেছিল। বাবরি মসজিদ ভাঙার পরেও আপনি কিন্তু বিজেপির সঙ্গে সরকার করতে দ্বিধা করেননি। প্রজাহিতৈষী রাজা রামচন্দ্রকে নিয়ে এই রাজনৈতিক তরজায় কি রাজ্যের সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে?
উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। চিত্তরঞ্জন দাসের কথা অর্ণব বলল, আমি দ্রুত এখানে একটা রেফারেন্স আনবো। চিত্তরঞ্জন দাসের মতোই নেতাজি সুভাষচন্দ্রের জীবনে মৌলবাদ বা ধর্মান্ধতার কোনো জায়গা ছিল না। সুভাষচন্দ্র বসু লিখছেন, ভারতে হিন্দু জননায়কদের মধ্যে দেশবন্ধুর মতো ইসলামের এত বড় বন্ধু আর কেউ ছিলেন বলিয়া আমার মনে হয় না। তিনি হিন্দু ধর্মকে এত ভালোবাসিতেন যে তার জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন, অথচ তার মনের মধ্যে গোঁড়ামি আদৌ ছিল না। মানে এইটাই আমাদের দেশবন্ধু বলুন কিংবা সুভাষচন্দ্র বলুন, এটাই আমাদের জননায়কদের, আমার বাংলার মনীষীদের এটাই হচ্ছে একমাত্র বৈশিষ্ট্য, ইনফ্যাক্ট সব থেকে বড় বৈশিষ্ট্য। অর্ণব একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করলো গোলওয়ালের বইটা থেকে, সেই ত্রিভুজের আরেকটা বাহুতে আছেন বামপন্থীরা। আমার পরের বক্তা ইন্দ্রজিতের কাছে আমি ঠিক সেইখানে যাব, তার কারণ ভোটের 1 বছর আগে থেকে চূড়ান্ত ধর্মীয় মেরুকরণ শুরু হয়ে গেছে। বিজেপি ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে কেন মুখ্যমন্ত্রী কোনো না কোনো ইফতারে প্রতিদিন যাচ্ছেন, রামনবমী পালনের রাজসূয় যজ্ঞ শুরু হয়ে গেছে। এই খেলায় বামেরা এখনও ঢোকেনি, কিন্তু কথাটা হচ্ছে যে খেলাটা শেষ পর্যন্ত ভোটারদের দুটো ভাগে ভাগ করে দেবে না তো। এই জন্য প্রশ্নটা উঠছে যে বামেদের সেই তথাকথিত কোট আনকোট অল্টারনেটিভ ন্যারেটিভ, সেটা মানুষ কি বুঝতে পারছেন? লোকসভা, বিধানসভা, নির্বাচন, উপনির্বাচন, যে হারে বামেদের জামানত জব্দ হচ্ছে, তাতে ইন্দ্রজিৎ আমায় বলতেই হবে যে মানুষ তোমাদের কথা আদৌ নিচ্ছে কি না সে বিষয়ে মূল প্রশ্ন। দেখুন, সাম্প্রদায়িক রাজনীতি করা ভারতবর্ষের বহু লোক চেষ্টা করেছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে বহুবার। ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এমন একটি দেশ যারা হচ্ছে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করেছে। দাঙ্গা হয়, কিন্তু দাঙ্গা থামানোর জন্য বেশি লোক নামে। 1905 সালে বঙ্গভঙ্গ ধর্মের ভিত্তিতে করার চেষ্টা করেছে এই বাংলায়, সেইটা বঙ্গভঙ্গ রোধ করেছে। এখানে রবীন্দ্রনাথের কথা এলো, রবীন্দ্রনাথের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রশ্নে রাখি বন্ধন উৎসব কিন্তু উনিই চালু করেছিলেন, যাতে দাঙ্গা থেকে রোধ করা যায়। দেখুন, আমাদের দেশের এই মুহূর্তে জনগণের সমস্যা কি? জনগণের সমস্যা থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে জনগণের সমস্যার উত্তর দিতে গেলে বিজেপি বা তৃণমূল কেউ পারবে না। এই মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে যা আছে তার চেয়ে আমাদের দেশে অনেক টাকা ট্যাক্সের কারণে বেশি। আমাদের রাজ্য থেকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি না হওয়ার কারণে পরিযায়ী শ্রমিক সবচেয়ে বেশি। আজকেই সুপ্রিম কোর্টের একটা শুনানিতে ওবিসি মামলা নিয়ে প্রায় 3 মাস সমস্ত সরকারি পরীক্ষার নিয়োগ পিছিয়ে যাচ্ছে। বিজেপি সরকার দেশের সমস্ত শ্রমিক শ্রেণী, হিন্দু হোক মুসলমান হোক, তাদের পিএফের 12% থেকে 10% করেছে, ইএসআই 6% থেকে 4% করেছে, এবং সারা ভারতবর্ষের শ্রমজীবী মানুষদের মেরে ফেলার জন্য শ্রমকোড, কৃষকদের মেরে ফেলার জন্য কৃষি আইন তৈরি করেছিল। কিন্তু মনে রাখতে হবে, আমি এই কারণেই বললাম যে সারা ভারতবর্ষের মানুষরা ওই বিজেপি সরকারের চূড়ান্ত কৃষি বিলের, মানে অনৈতিক কৃষি বিলের বিরুদ্ধে দাঁড়িয়ে 1 বছর ধরে টানা লড়াই করে ওই বিলটাকে প্রত্যাহার করতে বাধ্য করিয়েছে। এটাই হচ্ছে ভারতবর্ষের চরিত্র। ভারতবর্ষের চরিত্র এটাই যে তারা হচ্ছে, আমরা এই মুহূর্তে অল্টারনেটিভ দেওয়ার চেষ্টা করছি প্রতিদিনই। দেখুন, আজকে বরগাদারের জমি কেড়ে নেওয়ার প্রতিবাদে লাল ঝান্ডার আন্দোলন করছে। তোমায় বলতে হবে যে শবরীমালার ক্ষেত্রে পিনারাই বিজয়ন যে নরম অবস্থান নিয়েছিলেন, তার দায় এবং তার উত্তর দেওয়ার দায়িত্ব বামপন্থীদের। অবশ্যই ভোট ব্যাংকের জন্য একই পলিটিক্স। আমি এই কথাটা এই কারণেই বলছি যে বামপন্থীদের অল্টারনেটিভ ন্যারেটিভ মানে হচ্ছে মানুষকে রক্ষা করা। দেখুন, ঐতিহাসিকভাবে যে কথাটা সত্য এবং হচ্ছে তাত্ত্বিকভাবে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। এই বেসিক জায়গাটা তো আমাদের বুঝতে হবে। দেখুন, হিন্দু মরলে যে কাঁদবে সে হিন্দু, মুসলমান মরলে যে কাঁদবে সে মুসলমান, আর উভয়ে মরলে যে কাঁদবে সে মানুষ। জালালউদ্দিন রুমির এই কবিতার অংশটাকে আমি বললাম এই কারণেই। আর আমাদের অ্যাটিচিউডটা হচ্ছে এটাই, খুনিদের কোনো জাত থাকে না, খুনিদের জন্য ঘৃণা থাক, ধর্মের নামে যদি মানুষ মারে সেই ধর্ম থেকে দূরে থাক। আমরা এটাই বলতে চাই যে মানুষের বেসিক নিড, তার জন্য আমাদের আন্দোলন, তার জন্য অল্টারনেটিভ দেওয়ার আমরা প্রতিদিনই চেষ্টা করছি, রোখার চেষ্টা করছি। ভারতবর্ষের বিভিন্ন মনীষী, আপনি যদি দেশের মনীষী মানে বাংলার মনীষী বলেন বা বাইরের মনীষী বলেন, এই যে ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই করে রুটি রুজির প্রশ্নটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষক জয় জওয়ান জয় কিষাণ ভারতবর্ষেরই স্লোগান, এবং ভারতবর্ষের মাটিতে শ্রমিক কৃষক ক্ষেতমজুরদের ঐক্য গড়ে তুলে আমরা যে অল্টারনেটিভ করার কথা চেষ্টা করছি, সেটা প্রতিদিন আমরা মানুষের সামনে রাখার চেষ্টা করছি। হ্যাঁ, এটা আজকের আপনি যে কথাটা যে কেন তাও পারছি না, যে দেখুন সরকার চাইছে দাঙ্গা হোক, তাতে বাইনারিটা তৈরি হোক, এবং এই যে আপনি কথাটা আসছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী
এমনভাবে নিজেদের রিপ্রেজেন্ট করছে যে তারা মানুষের নয়, দাঙ্গাবাজদের প্রতিনিধি হিসেবে আসছে, তার জন্যই দাঙ্গা হচ্ছে। প্রশাসন ঠিক থাকলে দাঙ্গা হয় না। আমি দুজনের কাছে যাব, যারা কেন্দ্রে ক্ষমতায় আছে এবং রাজ্যে ক্ষমতায় আছে। সজল প্রথমে। না, আমি প্রথমে দুজনেরই প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। প্রথম আমাকে অর্ণবদা বলেছেন যুদ্ধের ডাক দিলেন। 500 বছরে যে 500 বছরের ইতিহাসে যে হিন্দুরা কখনো অন্য কাউকে আক্রমণ করেনি, হ্যাঁ, তাদের মধ্যে থেকে যদি আমি যুদ্ধের ডাক দিই তাহলে আমি ইতিহাসের জায়গায় চলে যাব বোধহয়, হিন্দু বীর হিসেবে। অতএব এসব কথা বলবেন না। যাদের হয়ে বলছেন এই কথাগুলো তারা ডাইরেক্ট অ্যাকশন ডে বলে তাদের ইতিহাসে প্রত্যেকটা পাতায় আপনি খুঁজতে পাবেন। গ্রেট ক্যালকাটা কিলিং আমি জানি না অর্ণবদার পরিবারের ঠাকুরদাদার বাবা কেউ মারা গেছিলেন কিনা, কিন্তু আমাদের বাঙালি হিন্দুরা মারা গেছিল, এই সত্যিটাকে অস্বীকার করলে চলবে না। উল্টো কথা বলবো, সেটা হচ্ছে সেনসিটিভ এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দুটো সম্প্রদায় আছে, কিন্তু আমরা কোনটাকে বাঁচবো? ওই উগ্রতাটাকে, ওই হিংসাটাকে? হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে অস্ত্র নিয়ে পুজো আর্চা কেন? আপনি একটা দেবদেবী দেখাতে পারবেন যারাতে অস্ত্র নেই হিন্দুদের? একটা দেবতা, স্বয়ং শিব থেকে শুরু করে আপনি চলে যান লক্ষ্মী সরস্বতী। হ্যাঁ, কিন্তু তোমরা তো ঠাকুর নও, দেবতা নও তো। আমি বলছি দেবতার হাতে গদা তীর ধনুক মানায়, সজল ঘোষের হাতে তো মানাবে না। তোমরা তো ঠাকুর নও, ভগবান নও। নিশ্চয়ই মানায় না, কিন্তু এটা এই যে ধর্মীয় পূজার মধ্যে ত্রিশূল আমাদের কাছে একটা অস্ত্র শুধু নয়, ওটা একটা প্রতীক। ঠিক, আমি বলছি মা সরস্বতীর হাতে যে বীণাটা থাকে কোনোদিন বাজানোর চেষ্টা করেছো? না না, ওটাও আমি বলছি সেটাও বাজাও, না না, শুধু অস্ত্র কেন নেবে? বলতে দিন। আমি একটু আগে বলেছি যে মা সরস্বতীর হাতে লক্ষ্মীর যে জাপি থাকে, সেটা হচ্ছে তুমি যদি ভালো কাজ না করো, তুমি যদি খারাপ কাজ করো তাহলে তুমি না খেয়ে মরবে। তুমি যদি ভালো কাজ না করো, মারপিটের জন্য না না, অশিক্ষার অন্ধকারে মরবে, যেটা তৃণমূলের বেশিরভাগ মরেছে এখন। আমার বক্তব্য হচ্ছে বই হাতে নিয়ে দেখালেই জ্ঞানী হয় না, বই হাতে নিয়ে তুলে দেখালেই জ্ঞানী হয় না। তাহলে সংবিধান বগলে করে নিয়ে কেউ বিধানসভা ভাঙতো না। আমি আপনাকে বলি যে দেখুন, অর্ণবকে বললে না না, মমতাদিকে তখন আপনারা, না না, আমি ছিলাম, ঠিক আছে, আমি বলছি এই জিনিসটা হওয়া উচিত না। আপনি যেমন বললেন যে দু তরফের কথা ভাবা উচিত। একটি লোক বললো ওসি আহত হয়েছে আর আমার এক ভাই আহত হয়েছে, ভাইটা কে ভাই আমি জানি না। আমি বলি আমরা হাওড়াতেই একটা ঘটনা দেখেছিলাম, একজন লুঙ্গি পরে উড়ে এসে, হ্যাঁ, ওই অনেকটা মেসির কায়দায় এক লাথি মেরেছিলেন একজন পুলিশ অফিসারকে, তাকে গ্রেপ্তার করার পর তার বাড়িতে রেশন পৌঁছে দেওয়া, এটা কোন নীতি একটা সরকারের, সেটাও ব্যাখ্যা করতে হবে। ত্রিশূলের কথা উনি বললেন। 14ই মে 2040 আনন্দবাজার পত্রিকায় লেখাটা বেরিয়েছে, এটা যে 12ই মেতে উত্তর কলকাতায় সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়েছিলেন। সন্ন্যাসী সন্ন্যাসীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোগ ভিক্ষায় পাঠিয়েছে। ত্রিশূল আর গেরুয়া বসন দেখলেই হিন্দু মাত্রেই শির নত। এই বিশ্বাসঘাতকদের আপনার রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন। তার মানে হচ্ছে ত্রিশূলটাকে, এই যে ওয়ার ক্রাইয়ের কথা আমি বললাম, এটাকে ব্যবহার করা, ধর্মীয় জিনিসটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা, এবার আপনি তার সঙ্গে 2-3 দিন আগে হোলি গেল, গোটা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ জুড়ে একটার পর একটা মসজিদের সামনে আমি বলছি যে ঠিক, ইতিহাসের ভালো অংশগুলো তো অবশ্যই পড়া, অর্ণবকে আমি সমর্থন করি, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিন্তু রেড রোডের নামাজে গিয়ে ভোটের ইঙ্গিত দিতে হয়নি, এটাও ফ্যাক্ট, এটাও পাশাপাশি সমানভাবে বলতে হবে। ত্রিশূলের কথা হচ্ছে, ত্রিশূল অবশ্যই জ্ঞানের ত্রিশূল, 3টে ফলা, জ্ঞান, শিক্ষা, আলো, স্বাগত। এক্স্যাক্টলি, আমি সজলের এই কথার সঙ্গে একমত। আমি বলতে যাচ্ছিলাম যে সেটা ত্রিফলা যেন না হয়ে যায়, যেখানে আবার দুর্নীতির সাপ জড়িয়ে আছে। আমি বলছি এইখান থেকে আমি এবার একটু রাজ্য রাজনীতির পাটে আসি। সেটা হচ্ছে রাজ্য রাজনীতির দুই কুশীলব, দুজনেই বিজেপির, একজন শুভেন্দু অধিকারী আর একজন দিলীপ ঘোষ। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এর আগে আমার মনে আছে সেদিনও আমরা অনুষ্ঠানের আলোচনার একটা অংশে এনেছিলাম, দিলীপ ঘোষ বিধানসভায় গেছিলেন, সেদিন ঘটনাচক্রে শুভেন্দু অধিকারী ছিলেন না। আজ কিন্তু ছিলেন, রীতিমতো স্বাগত জানালেন, ফুল মিষ্টি দিয়ে কার্যত বরণ করে নিলেন।
সমীকরণ কি পাল্টাচ্ছে? আর যেহেতু রাজ্য সভাপতি কে এই নিয়ে জল্পনা একটা আছে, আমি প্রথমে এই প্রতিবেদনটা রাখবো, তারপর তার বিশ্লেষণে আসবো। আকুণ্ঠ আতিথেয়তা, হাসি মুখে হাত পেলানো, সৌজন্যের ফুল প্রদান, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী বিধানসভার ঘরে পাশাপাশি বসলেন, হাসলেন, দুপুরে খেলেনও একসঙ্গেই। যে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের দূরত্বের জল্পনা রাজ্য বিজেপিতে দীর্ঘদিনের, সেই দুজনকে মঙ্গলবার বিধানসভায় এভাবে দেখে রাজ্য রাজনীতির অলিন্দে নতুন গুঞ্জন। তাহলে কি বিজেপির রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষ ফিরতে পারেন? ভারতীয় জনতা পার্টিতে প্রত্যেক প্রজন্মের নতুন নেতৃত্ব উঠে আসে, তাদেরকে আমরা সামনে এগিয়ে দিই। তো নেতার অভাব নেই আমাদের, একজন কেন হবে নেতা, একাধিক নেতা হবে। আমি কোনো দৌড়ে নাই, আমি লড়াইতে আছি। আসন জয়ের নিরিখে পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কিন্তু এখন তিনি না সাংসদ, না বিধায়ক, না দলের কোনো পদে আছেন। হঠাৎ করে সেই দিলীপ ঘোষই বিধানসভায় দলীয় বিধায়কদের কার্যত ক্লাস নিলেন, আন্দোলনের পাঠ দিলেন। শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের কথা বললেন। জল্পনা তৈরি হবে বইকি। আমরা একসঙ্গে নামবো সবাই এবং তৃণমূলকে হারাবো। আমি আর শুভেন্দু একসঙ্গে অনেক জায়গায় থাকবো, আলাদা আলাদাও থাকবো। দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতি করা হতে পারে, নাকি বিজেপি রাজ্য সভাপতি পদে কোনো চমক দেখা যাবে? আদি না নব্য বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে কারা অগ্রাধিকার পাবে, না স্থিতাবস্থা বজায় থাকবে? পার্টি আমাকে যেখানে ডাকে, যেখানে যেতে বলে, সেখানে আমি যাই। এর বাইরে আমি কখনো যাই না, মুখ দেখিয়ে বেড়াই না, ধর্ণা দিই না, কারো বাড়ির সামনে হাত জোর করে দাঁড়াইও না। পেটের জন্য আমি রাজনীতি করি না। রাজ্য সভাপতির দায়িত্ব পেতে চলেছেন, সেই জন্যই আজকে সাংসদদের সাথে এই বৈঠক। দেখুন, এরকম কোনো গুঞ্জনের কোনো বাস্তবিকতা আছে বলে আমার মনে হয় না। এবার আপনি যেভাবে দেখবেন সেটাও মনে করতে পারেন, আবার ফেয়ার হলেও মনে করতে পারেন। যদিও এসবকে গুরুত্ব না দিয়ে উল্টে লোকসভা ভোটে দিলীপ ঘোষের পরাজয়ের প্রসঙ্গ তুলে ধরে বিভেদের জল্পনা উস্কে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল। বিজেপির একসঙ্গে বলে কিছু হয় না। মেদিনীপুরের এমপি ছিলেন, তাকে কেটে দিয়ে, তার অনিচ্ছায় কেটে দিয়ে দুর্গাপুরে পাঠিয়ে তাকে হারিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি কে হবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোদি শাহ। নেপথ্যে কি আরএসএস এরও এবার বড় ভূমিকা থাকবে? কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। খুব ইন্টারেস্টিং যে এই বৈঠকের আগেই দিলীপ ঘোষ বিধাননগর আদালতে হাজিরা দিয়ে এলেন। 6 বছর আগে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তার অনুগামীরা একটা মামলা করেছিলেন, সেই মামলাতে কিন্তু ইস্যু সেটা নয়। দিল্লি থেকে সদ্য দুজনেই ফিরেছেন, একেবারে সুমধুর পরিস্থিতি, ঐক্যের বার্তা। আমি পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব যে এই ছবিটা একটা মানে আদর্শ পার্টির সমীকরণের ছবি, কিন্তু পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তার সঙ্গে এই ছবিটার কি কোনো যোগ দেখতে পাচ্ছেন বিশ্বনাথ দা? দেখুন সুমনদা, এই মুহূর্ত পর্যন্ত দিলীপ ঘোষের সাথে আমি যতটুকু জানি কোনো বিজেপির নেতৃত্ব যোগাযোগ করেনি যে আপনি সভাপতি হচ্ছেন। কিন্তু এটা ঠিক যে দিলীপ ঘোষ সভাপতি হোক, এটা বিজেপির একটা বড় অংশের লোক চায়। কারণ বিজেপিতে সবচেয়ে সফল সভাপতি যদি কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই দিলীপ ঘোষ। তার নেতৃত্বে কিন্তু মানে বলা যায় যে বিজেপির একটা উত্থান হয়েছিল। 18টা লোকসভা নির্বাচন আসন জয়ী হয়েছিল, 40%-এর উপর ভোট পেয়েছিল। সংগঠন কিন্তু মানে যথেষ্ট জোরদার গড়ে উঠেছিল। কিন্তু উল্টো দিকে যদি দেখি 21 সালের পরে শুভেন্দু অধিকারী, উল্টো দিকে যদি দেখা যায় বিধানসভাকে কেন্দ্র করে একটা অপোজিশন লিডারকে কেন্দ্র করে কিন্তু এখন রাজ্য রাজনীতি আবর্তিত হচ্ছে, বিজেপি রাজনীতি আবর্তিত হচ্ছে। ফলে একটার পর একটা আন্দোলন যদি দেখেন, সন্দেশকারী আন্দোলন শুভেন্দুর নেতৃত্বে হয়েছে, বাংলাদেশের যে হিন্দুদের উপর নির্যাতন তার বিরুদ্ধে যে আন্দোলন শুভেন্দুর নেতৃত্বে হয়েছে। ফলে শুভেন্দু কিন্তু রাজ্য রাজনীতির একটা কেন্দ্রবিন্দু এবং সেটা অপোজিশন লিডার হিসাবে। ফলে এই রকম একটা অবস্থায় যিনি সভাপতি হিসাবে সফল হয়েছিলেন দিলীপ ঘোষ, আর অন্যদিকে এলওপি হিসাবে সফল শুভেন্দু অধিকারী, দুজনের কম্বিনেশন কিন্তু একটা রেজাল্ট দিতে পারে। সেই কারণেই কিন্তু ন্যাশনাল লেভেলে কিন্তু দিলীপ ঘোষের নামটা কনসিডার করা হচ্ছে বা কনসিডার করা হলে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে বলে মনে করা হয়। একই সাথে আপনাকে বলবো যে শুভেন্দু অধিকারী একটা এজেন্ডা সেট করেছে। কি এজেন্ডা?
26 সালের বিধানসভা নির্বাচনে একেবারে মানে হিন্দি বলয়ের যে হিন্দুত্বের রাজনীতি, সেই উগ্র হিন্দুত্বের রাজনীতির উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করবার ডাক দিয়েছে। সেই জন্য হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানও তিনি দিয়ে দিয়েছেন। এখন এখানে কিন্তু একটা কনভার্জেন্ট পয়েন্ট আছে। দিলীপ ঘোষও আরএসএস করা, হিন্দুত্বের রাজনীতি করেই তিনি এসছেন, রাজ্যের সভাপতি হয়েছিলেন। আবারও যদি সভাপতি হন তাহলে কিন্তু এজেন্ডার সেটিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন এজেন্ডার সেটিংয়ের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে কোনো সংঘাতের সম্ভাবনা থাকবে না। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে এই উগ্র হিন্দুত্বের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা কী হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং সেই ক্ষেত্রে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী কীভাবে মানে রেসপন্স করে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, এইটা প্রায়ই আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ওই হিন্দু হিন্দু শব্দটা শুনে এতটা কেন রেসপন্স করছে। মানে সাধারণত তৃণমূল ইগনোর করে, মানে হিন্দুত্বের রাজনীতি যখনই বিজেপি মানে আনে তখনই সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সাধারণত ইগনোর করে। কিন্তু এবার দেখছি ইগনোর করছে না, তারা স্লোগানের কাউন্টার স্লোগান আজকে বিভিন্ন জায়গায় দিয়েছে, আপনি জানেন সারা দেশ রাজ্য জুড়ে ইগনোর বলছেন। জয় শ্রীরাম স্লোগানে তৃণমূল রিঅ্যাক্ট করেছে, রেগুলার রিঅ্যাক্ট করেছে জয় শ্রীরাম স্লোগানে একেবারে। মানে এই কেন এক্স্যাক্টলি মানে জয় শ্রীরামে করলো, তারপরে এইটা কেন, মানে হিন্দুত্বের প্রশ্নে তৃণমূলের অতি তৎপরতা দেখা যাচ্ছে। তিনটে কারণ আমার মনে হয়েছে। একটা হলো যে সম্প্রতি মহারাষ্ট্র এবং দিল্লিতে যেভাবে বিজেপি জিতেছে হিন্দুত্বের স্লোগান সামনে রেখে, হিন্দু ভোটের পোলারাইজেশন করে, সেটা সামহাও মমতা বন্দ্যোপাধ্যায়কে আতঙ্কিত করেছে, এটা এক। দ্বিতীয় যেটা দেখুন, অর্গানাইজেশনালি তৃণমূলের ধারে কাছে বিজেপি নেই। নেতৃত্বের জায়গা থেকে, স্থানীয় স্তরে নেতৃত্বের জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে কয়েক যোজন এগিয়ে আছে। ডাইরেক্ট বেনিফিশিয়ারির সাথে সম্পর্ক তৈরির প্রশ্নে তৃণমূল বিজেপির থেকে কয়েক যোজন এগিয়ে আছে। শুধু একটা মাত্র আননন স্লোগান, মানে একটা মাত্র আননন রাজনৈতিক এজেন্ডা, সেটা হলো হিন্দুত্ব, যেটা মহারাষ্ট্রে ক্লিক করেছে, হরিয়ানায় ক্লিক করেছে, দিল্লিতে সম্প্রতি ক্লিক করেছে। ফলে এই হিন্দুত্বের ঐক্য যদি হয়ে যায়, 65% হিন্দিরও ওই হিন্দু ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, সেটা কিন্তু একটা ডেডলি অ্যালায়েন্স হয়ে যেতে পারে এবং এটা সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার মতো জায়গা। বেশ অর্ণবের কাছে যাব যে এই স্লোগানে তৃণমূল রিঅ্যাক্ট করছে কেন? তৃণমূল রিঅ্যাক্ট করছে, উনি প্রথমে বললেন তৃণমূল রিঅ্যাক্ট করছিল না, তারপর উনি বিশ্বনাথদা বললেন যে রিঅ্যাক্ট করছে এখন। আমি বলছি যে তৃণমূল একটা এমন দল যে দলটা অনেক রকমের মতবাদ, অনেক রকমের মতামত একসঙ্গে নিয়ে চলা এরকম একটা দল, রেজিমেন্টের দল নয়। তাহলে এই দলটা কিভাবে আটকাবে এটাকে? দুটো পথ আছে। একটা পথ হচ্ছে পাল্টা একটা ন্যারেটিভ খাড়া করে আটকাতে পারে, অথবা একটা আটকাতে পারে, সেটা হচ্ছে প্রশাসনিকভাবে আটকাতে পারে। প্রশাসনিকভাবে আটকানোর চেষ্টা হচ্ছে, যেখানে যেখানে প্রশাসনিকভাবে আটকানোর চেষ্টা হচ্ছে সেখানে আবার পাল্টা আসছে যে অতি তৎপরতা দেখাচ্ছে কেন। আপনিও যেমন প্রশ্নটা করলেন, আমি উত্তর দিতে পারলাম না পুরোপুরি। আমি যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে যা কিছু ইনিশিয়েটিভ এই ধরনের প্ররোচনামূলক বা হিংসা আপনি যদি সংখ্যার দিক থেকে লক্ষ্য করেন, সেখানে হিন্দুত্ববাদীরাই বেশি করছে। এটা কিন্তু প্রথম কথা। নাম্বার 1, হিন্দুত্বের শব্দে ওরা রিঅ্যাক্ট করছে কেন? কারণ মমতা ব্যানার্জি তো আগেই ঘোষিত নীতি, যে গরুর দুধ খাই তার লাতিও খাবো। তো যার দুধ খাবে তার লাতি খাবে, মাঝখানে কেউ যদি ঢুকে পড়ে তখন তিনি প্রতিবাদ করবেন, রিঅ্যাক্ট করবেন। তার কাছে জয় শ্রীরামটা গালি গাওয়া যাক তোমার। আমি বলছি তৃণমূলের হয়ে নেবে বললো। আমার বক্তব্য হচ্ছে যেটা, আপনি আমাকে বলুন, যদি কেউ হিন্দুত্বের কথা বলে, হিন্দুত্ব সবসময় পরধর্ম সহিষ্ণুতার কথা বলে, হিন্দুত্বে নাস্তিক হয়, হিন্দুত্বে কাফের হয় না, হিন্দুত্বে কাফের হয় না, মুসলমানে আল্লাহকে বিশ্বাস আমি জানি না। কেন আমি বলছি যে তৃণমূল কংগ্রেস রিঅ্যাক্ট করছে? আমি আপনাকে বলছি, অপোজিশন বিজেপিকে পরাজিত করা তৃণমূলের কাছে কোনো অসুবিধার কারণ নয়, কিন্তু যেই মুহূর্তে হিন্দুত্বের ইস্যুটাকে সামনে এনে বলছে হিন্দু হিন্দু ভাই হিন্দু জোট হলো কেন? হিন্দু জোট হলো আমি বলছি সম্প্রতি শুভেন্দু অধিকারী একটা মানে তমলুকে একটা মিছিল করেছে। সেই মিছিলটা কারণটা কি, যে তৃণমূলের দুজন মানে কর্মী আক্রান্ত হয়েছে, ইমিডিয়েটলি ওই দুইজন কর্মীকে কিন্তু হিন্দু হিসেবে দেখাচ্ছে, তখন হিন্দু কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। আমি মিছিলটার বহর দেখেছি, স্লোগান দেখেছি, ফলে বিরোধী বিজেপিকে আক্রমণ করা অনেক বলুন। আজকে এই পশ্চিমবঙ্গে 35 বছরের সিপিএম এর ওই সিউডো সেকুলারিজমের পরে আজকে এত 15 বছর বাদে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 50টা বছর বাদে হিন্দু ইউনাইটেড হয়ে যাচ্ছে কেন? কারণ মুসলিম তোষণ, মুসলিম তোষণ আর মুসলিম তোষণ। এই যে সিউডো সেকুলারিজম ওরা বলতে পারে,
কিন্তু এটা ধর্মতলায় গরু খাবে, আমরা বলবো এটা কিন্তু সত্যি যে আমরা যদি যে মানুষের এজেন্ডাগুলো কোথায় যাচ্ছে, রুটি রুজির প্রশ্ন তোমাদের কাছে কোথায় ছিল মানুষের এজেন্ডা? এবং এই সময় দাঁড়িয়ে আমাদের রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই কেন, এই প্রশ্ন নিয়ে বিরোধী দলের কোনো ভূমিকা থাকবে না। রাস্তায় কতটুকু আছো না, তুমি আমায় বলো, তুমি সেকুলারিজমের প্রশ্নে রাস্তায় কতটুকু আছো? আমরা কেন ধর্মের বিরুদ্ধে তুমি রাস্তায় নাই? কেন তুমি মিটিং করতে পারো না? তুমি কেন করতে পারো না? কেন বিকল্প তৈরি করতে পারো না? আমরা বিকল্প তৈরি করতে পারছি না, এটা অন্য বলে যারা নিজেরা আছে যারা দাঙ্গা লাগাবে ভাই শোনেন না, আমরা এইখান থেকে এই আপাতত শুনে মনে হবে যে গোটাটাই বোধহয় অন্ধকার, কিন্তু এর ভেতরেও একটা আশার আলো, রূপলি রেখা আমি খুঁজে পেয়েছি। কোথায় জানেন? বহুদিন পর একটা বুদ্ধিদীপ্ত ছড়ার লড়াই দেখলাম। আমার ধারণা যে এই ছড়ার লড়াই যেটা, সেটা এখানে থামবে না, আরও এগিয়ে নিয়ে যাবে, দুপক্ষ অথবা তিন পক্ষ তাতে যোগ দেবে। সাধারণভাবে আমরা রাজ্যে কি দেখি, যে একটা অত্যন্ত গোদা, রুচিহীন, স্থূল স্লোগানের লড়াই হয়। স্লোগান তো অধিকাংশ সময় ছন্দহীন হয়, পোস্টারে বঙ্গবাসী ক্লান্ত হয়ে যায়। এখন সেই জায়গা কিছুটা নিয়েছে সোশ্যাল মিডিয়া। আবার বলছি, অত্যন্ত গোদা, রুচিহীন একটা লড়াই চলে। পুরনো রাজনীতির ছোঁয়া অনেক দিন পর দেখা গেল। কোথায়? হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপির সরকার চাই, বিজেপি স্লোগান তুলল। পাল্টা আজকে ফ্লেক্স পড়েছে, হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই, ইত্যাদি ইত্যাদি। আমি এই লড়াইয়ের এই অংশটুকু এখনও পর্যন্ত যা হয়েছে, আমার কাছে যা খবর, দুপক্ষই তার পরবর্তী অধ্যায় শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত যা হয়েছে আপনাদের সামনে রাখবো। বাংলার রাজনীতিবিদদের একাংশের ভাষা এখন মাঝে মধ্যে এমন পর্যায়ে নেমে যায় যে বিপ ছাড়া চালানোই মুশকিল হয়ে পড়ে। আক্রমণের মধ্যেও হাস্যরস কৌতুকের ব্যবহার কার্যত ভ্যানিশ হয়ে যেতে বসেছিল বঙ্গ রাজনীতি থেকে। বহুদিন বাদে বিজেপি ও তৃণমূলের লড়াইয়ের মধ্যে তার ঝলক মিলল। 26-এর বিধানসভা ভোটের আগে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বাঁকুড়া থেকে হুগলি, জেলায় জেলায় তাদের দেওয়াল লিখন আর ফ্লেক্সে এখন হিন্দু ঐক্যের আহ্বান। আর সেই হিন্দু শব্দ লুফে নিয়েই পাল্টা আক্রমণের পথে হাঁটল তৃণমূল। কলকাতা থেকে জেলা, শাসক দলের হোর্ডিং আর ফ্লেক্সে জলজল করছে বিজেপিরই কয়েনেজ। কলকাতা ও জেলায় পাল্টা এইসব হোর্ডিং ও ফ্লেক্স লাগিয়েছে তৃণমূলের আইটি সেল। এর কোনোটাই লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই। কোনোটায় লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই। আবার কোনোটায় লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই। হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই, এই স্লোগান তুলেও প্রশ্ন রাখা হয়েছে তৃণমূলের হোর্ডিং ফ্লেক্সে। বিজ্ঞাপনের জন্য, ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই। এনআরসির নাম করে আসামে যে প্রায় 44 লক্ষ মানুষকে ডিভোটার করা হয়েছে, নাম বাদ দেওয়া হয়েছে, যাদেরকে বিদেশি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে তো 30 লাখের ওপর হিন্দু বাঙালির নাম। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা ধর্মান্তকরণ, জনসংখ্যা বৃদ্ধি এবং একই সঙ্গে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলছে ভাগীরথীতে হিন্দুদের, তাতে হিন্দু বুঝতে পেরেছে বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে, সেই জন্যই বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। এই পরিস্থিতি তৈরি কারা করলো? এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এজেন্ডাই হচ্ছে বিভাজন। একটা সময় এই ছড়ার লড়াই ছিল রাজনীতির অন্যতম আকর্ষণীয় বিষয়। 60-এর দশকে কংগ্রেসের প্রতীক ছিল জোড়া বলদ। সেই ছবি এঁকে তাঁরা লিখত, ভোট দেবেন কোথায়, জোড়া বলদ যেথায়। কংগ্রেসের পাল্টা দেওয়াল লিখনে সিপিএম লিখত, জোড়া বলদের দোধ নেই, কংগ্রেসের ভোট নেই। 1972 সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিআই এর মধ্যে জোট হয়েছিল, আর বিরোধী জোটের নেতৃত্বে ছিল সিপিএম। তখন সিপিএম এর স্লোগান ছিল, দিল্লি থেকে এলো গায়ে, সঙ্গে বাছুর সিপিআই। কংগ্রেস লিখত, চীনের কাস্তে হাতুড়ি তারা, দেশের মানুষ বিচার করুন, দেশের শত্রু কারা। এখন কার্যত অতীত হয়ে গেছে এই মস্তিষ্ক যুদ্ধ। তার পরিবর্তে হুমকি হুঁশিয়ারিরই পাল্লা ভারী। এবিপি আনন্দ। দেখুন, এর মধ্যে একটা উত্তর কলকাতার ট্র্যাডিশন আছে। যারা কালবেলা পড়েছেন, সমরেশ মজুমদার লিখছেন যে ওই যে কাশীপুর ক্লাবের দেয়ালটা আমার ছোটবেলার
গোটা ছোটোবেলাটাই ওখানে কেটেছে। তো ওই দেয়ালে আমার তখন জন্ম হয়নি, নকশাল আমল যখন, তখন বন্দুকের নলি ক্ষমতার উৎস, এটা কালবেলায় লেখা আছে। তারপরে নানা রাজনৈতিক স্লোগান, কিন্তু সেই সময় তখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি। কংগ্রেসই বনাম সিপিআইএমের মধ্যে একটা মানে বুদ্ধির যুদ্ধ চলতো, এবং স্লোগান তার পাল্টা স্লোগান রীতিমতো দেয়াল দখল করতো, উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায়, গোটা রাজ্য জুড়ে। কিরম একটা ছোট্ট উদাহরণ রাখি। একবার সিপিআইএম ওই দেয়ালে লিখল, এসো হে কৃষক, এসো হে শ্রমিক, এসো হে সর্বহারা, দিন বদলের ডাক দিয়েছে কাস্তে হাতুড়ি তারা। কংগ্রেস, ইন্দিরা কংগ্রেস, কংগ্রেস ব্র্যাকেটে ই, তারা ছাড়বে না। তারা তার পাল্টা লিখল, শোনো হে শ্রমিক, শোনো হে কৃষক, শোনো হে সর্বহারা, শ্মশান ঘাটে মুক্তি দেবে কাস্তে হাতুড়ি তারা। আচ্ছা, উল্টো দিক থেকে তার নিচে কংগ্রেসই আবার লিখল, গড়তে দেশ, রুখতে চীন, কংগ্রেসকে ভোট দিন। নিচে এসে কোনো এক অন্ধকারে সিপিআইএম লিখে দিল, খুব গড়েছ দেশ, খুব রুখেছ চীন, মাথার ওপর পাহাড় প্রমাণ আমেরিকার ঋণ। এই যুদ্ধটা কিন্তু ক্রমান্বয়ে চলতো। দুপক্ষের যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা রীতিমতো কার্টুন এবং স্লোগান নিয়ে ভাবতেন। আমি বলছি, এই বুদ্ধির ছোঁয়াটা বঙ্গ রাজনীতি থেকে এই সোশ্যাল মিডিয়ার গালিগালাজ এবং স্থূল আক্রমণে হারিয়ে গেছিল। এই ক্ষেত্রে অন্তত ফিরে এসেছে, এবং আবার বলছি, আমার কাছে যা খবর, এর কিন্তু সেকেন্ড থার্ড রাউন্ড সব পক্ষই তৈরি করছে। ঠিক এই জায়গা থেকে আমি যাব শিল্পী সমীর রাইচের কাছে। দেখো, আসলে ভোট তো খুব একটা সিরিয়াস জিনিস, এটা একটা দেশের ভাগ্য নির্ধারণ করে। কিন্তু তবুও যেটা সুমন তুমি বললে যে আমরা অতীতে দেখেছি, আমাদের ছোটোবেলায় দেখেছি, তুমি যা যা রেফারেন্স দিচ্ছি এগুলো আমাদের ছোটোবেলায় আমরা সবকটাই দেখা। তো এইখানে একটা ঘটনা প্রসঙ্গে বলি, আবার সবসময় এখন যেটা মনে হয় যে তখন যারা রাজনীতি করতেন তারা দেশের জন্য চিন্তা করতেন অন্ততপক্ষে, এবং তাদের নিজেদের পড়াশুনো ছিল, শিক্ষাগত যোগ্যতা ছিল, সেইটার তারা বিভিন্ন ফর্মে, কেউ দেওয়াল লিখনে, কেউ রাজনৈতিক কর্মে তার প্রতিফলন ঘটত। আমি নিজে ইন্সপায়ার্ড হতাম আমাদের অঞ্চলে। আমি আরেকটাও ছিল সমিতা, সহিষ্ণুতা ছিল। হ্যাঁ, কার্টুন এবং স্লোগান সহ্য করার মতো, মানে আমি বলছি কার্টুন ফরওয়ার্ড করার জন্য কেউ মার খায়নি, কাউকে জেলে যেতে হয় না। হাজতবাস করে না, আমি বলছি, আমি যে অঞ্চলে থাকি, আমাদের যাদবপুরে বিদ্যাসাগর বলে একটা অঞ্চল, সেইখানে আমরা যখন ছোট, মানে আমার ছবি আঁকাতে কীভাবে ইন্সপায়ার করলো আমি সেটাও বলছি। দিলীপ দা বলে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, সিপিএম করতেন এবং একটা চাপদারি ছিলেন ভদ্রলোক আজকে নেই। কিন্তু উনি যে দেওয়ালে ছবিটা আঁকতেন উইদাউট এনি রেফারেন্স, সেই ছবির হয়তো লেখাগুলো আমরা অতটা বুঝি না, তখন একদমই ছোট, কিন্তু আমি আঁকাটা মুগ্ধ হয়ে দেখতাম। এবং যারা হাতে লিখতেন দেওয়াল লিখন, বিশেষ করে বামপন্থীদের মধ্যে এবং কংগ্রেসের মধ্যে তৎকালীন সময় ছিল, সেই দেওয়াল লেখনগুলো, সেই যে ক্যালিগ্রাফিগুলো করতো, তার যে ডিজাইন, সেটা কোনো অংশে কোনো প্রফেশনালতেই কম ছিল না। এবং যে ধরনের ক্যাপশন ছিল, নিশ্চয়ই তখনও কি কুৎসিত ক্যাপশন ছিল না? ছিল, হ্যাঁ, কানা বেগুন, এগুলো এরকম কিছু ছিল, কিন্তু অধিকাংশটাই অনেক বুদ্ধিমত্তার সাথে করা হতো। আজকে যেটা হচ্ছে সেটা কিন্তু সমস্ত পার্টির, আমি কোনো পার্টিকুলার একটা পার্টি বলছি না, তারা তাদের রুচিটাকে এমন জায়গায় নিয়ে এসছেন, অথবা আজকে যারা পার্টি করছেন তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কতটা আছে আমার জানা নেই, বা যারা শিক্ষিত ছিলেন তারাও তাদের শিক্ষাটা ক্রমশ ভুলছেন পার্টি করতে গিয়ে বা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে গিয়ে। যেমন একটু আগে শুনলাম আমাদের ছোটো ভাই, তৃণমূলের মুখপাত্র একজন, তিনি গাড়িতে যেতে যেতে একটা বাইট দিচ্ছিলেন, আমি সুমন তোমার টেলিভিশনেই দেখলাম। সে বলল যে, মানে সে যে আসামে এত লক্ষ লোককে এনআরসি অ্যাক্টে ওদেরকে বহিষ্কার করা হবে, তার মধ্যে তার আগে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই কেন করছে বিজেপি, আর নিজেই বলছে সেখানে তো তার মধ্যে 25 লক্ষ নাকি হিন্দু। তাহলে তো সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিকই করছে যে যারা দেশের বাইরের, সে হিন্দু হোক, সেখানেও ছাড়া নেই, তাহলে তো কোনো অসুবিধা নেই। আমার কথাটা হলো, প্রত্যেকের যে এই আজকের যেই আলোচনা হচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, আবার কেউ মুসলমান হিন্দু ভাই ভাই, কেউ আবার শুধু মুসলমান ভাই ভাই, এই যে প্রত্যেকটা রাজনৈতিক যে এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে, এটা আমাদের দেশের ক্ষতিকারক। আমরা কোনো সাধারণ মানুষ, কোনো সুস্থ মানুষ, আমরা কেউ চাই না কোনো আমাদের মধ্যে ধর্মের ভেদাভেদ থাকুক। তার জন্য আমার বিজেপি করতে হবে এটাও নয়, তার জন্য আমার তৃণমূল করতে হবে এটাও নয়। আমি চাই না কোনো হিন্দু, কোনো মুসলিম, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ কাউর গায়ে হাত পড়ুক। ভারতবর্ষ সবার দেশ, পশ্চিমবঙ্গ সবার দেশ। আবার এটাও মনে রাখতে হবে পাশাপাশি, আমরা যখন দেখি
যে কোনো ফুরফুরায় গিয়ে কেউ পুরো একজন মুসলিম ড্রেস পরে গেলেন, বা কেন্দ্রীয় মন্ত্রী সেও আবার ড্রেস চেঞ্জ করে ফেলছেন, এটা হাস্যকর। এগুলোর কোনো দরকার নেই। তারা যথেষ্ট, তাদেরকে মানুষ সম্মান করেন। সুতরাং যে যার নিজস্ব রাজ্যের রাজনীতি এই মুহূর্তে এই হাস্যকর জায়গাটা আবর্তিত। আমি শুধু একটা জায়গায় সমীরদাকে করছি। সমীরদা বললেন যে আসামের কথাটা বললেন, 44 লক্ষকে ডিভোটার করা হয়েছে, কিন্তু ওখানে যাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে হিন্দু। তার মানে এরা হিন্দুরা বন্ধু নয়, এরা হিন্দুর বন্ধু নয়, এরা মুসলমানের বন্ধু নয়, কারোর বন্ধু নয়। এরা কারোর ক্যাম্পে কত লোক আছে? 19 লক্ষ লোকেরও গুনে এসেছে, কিন্তু গুগল ম্যাপে এই ক্যাম্পটাকে আরে আপনি দেখেন দেখতে পাইনি, উনি গিয়ে দেখেন। বলছি এই হিন্দু মুসলমানের তোমার কথাতেই আমি বলি, যেটা আমরা শুনলাম, আমি যা রেফারেন্সটা দিলাম, আমি বলছি তুমি কেন ধরে নিচ্ছ যে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে বলে? তাহলে তো ভারত সরকার, সে যে দলই চালাক, ভারত সরকার ঠিক করেছে যদি তারা বাইরের হয়, তারা যদি বহিরাগত হয়, তাদের বার করার অধিকার শহীদ হয়েছে তার পরিবারকে করেছে। আপনি জানেন না কারগিল যুদ্ধে শহীদের পরিবারকে করেছে। আপনি আশাবাদী মানুষ, এবং আপনি বললেন যে বুদ্ধিমত্তার সাথে যে ছড়ার প্রতিযোগিতা, এটা স্বাগত জানাই। অতীতে এরকম অভিজ্ঞতা আমাদের আছে, কিন্তু সুমনদা লাস্ট 10 বছরেও আমার অভিজ্ঞতা বলে শুরু হয় ক খ দিয়ে, শেষ হয় গ দিয়ে, মানে গুলি দিয়ে। মানে আমি আপনাকে বলছি দিনের শেষে কিন্তু খেলা হবে, স্লোগানটাই প্রতিষ্ঠা পাবে। কারণটা কি? ভয়ের রাজনীতি, আতঙ্কের রাজনীতি বিক্রি করে রাজনীতিবিদরা। দিনের শেষে বোমা মারোই হবে, দিনের শেষে গুলিই হবে, 70% 30% নিয়ে গল্প হবে। আজকে আপনি আমি মানে গুড উইশ প্রকাশ করতে পারি, সদিচ্ছার কথা বলতে পারি, কিন্তু দিনের শেষে রাজনীতি যে গত 10 বছর ধরে যে জায়গায় গেছে, একটা স্ট্রাকচারাল ভায়োলেন্স আমাদের রাজনীতিতে এসেছে। এই কাঠামোগত যে হিংসা, সেই হিংসার বাইরে যাবে বলে আমি একেবারেই বিশ্বাস করি না, মনে করি। দায় তো দু দলকেই নিতে হবে, সব দলকে নিতে হবে, সব দল। বিজেপি কেন নিতে হবে? আমি এক সেকেন্ড দায় আমি প্রথম কথা আমি এবার রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো। এক সেকেন্ড। তার কারণ হচ্ছে এই যে কাঠামোগত যে পরিবর্তনটা হয়েছে রাজ্য রাজনীতির, এবং এই যে ভায়োলেন্স বেড়েছে, এটা শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গে নয়। কেন বারবার এই উগ্রতাকে আমরা বিরোধ করছি? কালকে চোখে আঙুল দিয়ে নাগপুরে যা ঘটেছে, আমাদের প্রত্যেককে বোধহয় আয়নার সামনে দাঁড় করিয়ে দিল যারা উগ্রতাকে সমর্থন করেন। আই রিপিট, মারাত্মক ছবি। আমি সেই ছবির প্রসঙ্গে তার বিশ্লেষণে আসবো রবীন্দ্রনাথ বাবুর কাছে, কিন্তু তার আগে প্রতিবেদন। হিন্দু মুসলমান মন্দির মসজিদ ইস্যুতে বাকযুদ্ধে বঙ্গ রাজনীতির হাওয়া এখন গরম। আর সেই ধর্ম নিয়ে হুমকি, হুঁশিয়ারি এবং গুজব ঘিরেই অগ্নিগর্ভ হয়ে উঠল কলকাতা থেকে 1000 কিলোমিটার দূরে মহারাষ্ট্রের নাগপুর। এ যেন কবর খুঁড়ে বিতর্ক তুলে আনা। না, কবর খোঁড়া হয়নি ঠিকই, তবে সেই দাবি এবং তার পাল্টা গুজব থেকেই রণক্ষেত্রের চেহারা নিল মহারাষ্ট্রের নাগপুর। জ্বলল দোকানপাট, পুড়ে ছাই হলো গাড়ি। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি রয়েছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে। আগে যে জায়গার নাম ছিল ঔরঙ্গাবাদ। একের পর এক হিন্দুত্ববাদী সংগঠনের তরফে তোলা ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবি ঘিরে বেশ কিছুদিন ধরেই পারদ চড়ছিল। উত্তরপ্রদেশে শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাসের তরফে ঘোষণা করা হয় ওই সমাধির ওপর দিয়ে বুলডোজার চালাতে পারলে 21 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সমাধি সরানোর দাবি তোলে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদও। সেই দাবিকে সমর্থন করে এনডিএ শাসিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বলেছিলেন, আমরাও এটা চাই, তবে আইন মেনে। এর মধ্যে সোমবার রাতে একটি গুজব ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অশান্তির আগুন ছড়িয়ে পড়ে নাগপুরের বিভিন্ন এলাকায়। রণক্ষেত্রের চেহারা নেয় চিটনিস পার্ক, কোতোয়ালি, গণেশপথ, হাসানপুরীর মতো এলাকা। কোথাও পাথর ছোড়া হয়, কোথাও ভাঙচুর চালানো হয়, কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয়। অশান্তির মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনী নামলে তাদের উপরেও হামলা চালানো হয়। আহত হন ডিসিপি সহ কয়েকজন পুলিশ কর্তা। এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছেন এনডিএ শাসিত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। 2-4 हजार लोग इकट्ठा होकर जो समाज कंटक थे, उन्होंने कई घरों को, वहां पर मोमिनपुरा है, महाल एरिया है, चिटनिस पार्क है, यहां पर इकट्ठा होकर लोगों के घरों को लक्ष्य कर दिया, टारगेट कर दिया, पथराव किया, आगजनी कर दी। इसका मतलब ये होता है कि ये पूर्व नियोजित साजिश थी क्या? इसकी भी पुलिस तफ्तीश कर रही है। পাল্টা বিরোধীদের প্রশ্ন, অশান্তি পূর্ব পরিকল্পিত হলে বিজেপি নেতৃত্বাধীন সরকারটা আটকাতে পারল না কেন? तो मुख्यमंत्री जो है, मुख्यमंत्री जी को पूछो किसका हाथ है, क्योंकि आरएसएस का मुख्यालय वहां है। अब इनके कार्यकाल में वहां डबल इंजन सरकार है ना, महाराष्ट्र में और केंद्र में, तो डबल इंजन सरकार की असफलता है और
अगर ये सरकार असफल है तो इन्होंने इस्तीफा देना चाहिए। अगर राज्य के मुख्यमंत्री और राज्य के गृह मंत्री उस घटना को अगर प्री प्लान्ड है ऐसा बोलते हैं तो इसके पीछे पुलिस का और सरकार का फेलियर उसमें स्पष्ट हो चुका है। तो सरकार का फेलियर है, ये स्पष्ट हो चुका है। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পদাধিকারীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তারা যেভাবে ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবি তুলেছেন তাতে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তোলা হয়েছে। নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র সিংঘল জানিয়েছেন, শহরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা কার্যকর করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে বড় জমায়েত। নাগপুরে অশান্তির ঘটনায় ৩৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন, প্রায় ৫০ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে আরও শনাক্তকরণের কাজ চলছে। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। দেখুন, আমরা কথায় কথায় বলি না, পরিস্থিতি অগ্নিগর্ভ। আর সেই অগ্নি যখন একেবারে ওই রূপক থেকে সরাসরি বাস্তবের জমিতে লাগতে থাকে এবং সার দেয়া গরিব মানুষের দোকান পড়ে একটার পর একটা গাড়ি পুড়ছে, যখন লাইভ টেলিভিশনে পিসিআরে বসে আমাদের দেখতে হয়, আমি বলছি ভয়ঙ্কর নারকীয় সেই দৃশ্য। নাগপুরে যে ধ্বংসলীলা কালকে দেখলাম, ভয়টা হচ্ছে ওইখানে। এই কাণ্ডটা করে হচ্ছে দুষ্কৃতীরা, তাদের উস্কানি দেয় হচ্ছে ক্ষমতাশালীরা। একেবারেই এক ফর্মুলায় ভাবুন, গুজব, সেই গুজব পল্লবিত হলো। কবে কোন কালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা গেছেন তার কবর সরানোর দাবি, সেটা কোন পর্যায়ে যেতে পারে কালকের নাগপুর দেখিয়ে দিল। ঠিক এইখানে ভয়টা রবীন্দ্রনাথ দা। দেখুন, আমি সেই বাংলায় বাস করি, সজল বলে গেলেন হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা দেখতেও পাচ্ছি বারবার স্লোগান। আর আমি সেই বাংলায় বাস করি যেখানে নজরুল গিয়েছিলেন, মোরা একই বৃন্তের দুইটি কুসুম হিন্দু মুসলমান। আমরা শুনি রশিদের কৃষ্ণ ভজন, আমরা শুনি সকালবেলায় যাওয়ার সময় শুনি বিলায়েত এবং বিসমিল্লাহ একসঙ্গে গাইছেন মোহে পানঘাট মে নন্দলালা। এইরকম একটা বাংলায় হঠাৎ করে এই যে আগুন আসছে, এটা আপনি দূর থেকে দেখলে বুঝতে পারবেন ভবিষ্যতে বাংলা কি হতে পারে। নাগপুরে যা হয়েছে, যদি আমরা এই হিন্দু হিন্দু এবং আরেকদিকে মুসলিম কনসলিডেশন হয়। মহারাষ্ট্রের ব্যাপারটা কি হলো, একজন আবু আজমি সমাজবাদী পার্টির এমএলএ, তিনি বললেন যে ঔরঙ্গজেব সুশাসক ছিলেন। ঔরঙ্গজেবের সঙ্গে সম্ভাজি, শিবাজির মহারাজের যে পুত্র, তার সঙ্গে সন্তান, তার সঙ্গে দীর্ঘ লড়াই ইতিহাস আছে। সেই লড়াইয়ে সম্ভাজি হেরে গেছিলেন, কিন্তু এটা তো ইতিহাস। হঠাৎ করে ঔরঙ্গজেবকে সুশাসক বলার পরে এটাকে নিয়ে যেভাবে আরম্ভ হয়ে গেল নাগপুরে, এবং হিন্দুত্ববাদীদের সংগঠন যেভাবে ওই ঔরঙ্গজেবের সমাধি, যেটা ওনার নিজের ইচ্ছা ছিল একটা নীল আকাশের নিচে তার সমাধি থাকবে, সেটাকে ভাঙবার জন্য উঠে পড়ে লাগলেন। তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বাবরি মসজিদ নিয়ে যে ফায়দা বিজেপি তুলবার চেষ্টা করেছিল, মহারাষ্ট্রে আবারও সেই ফায়দা তুলবার চেষ্টা করছে এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গে সেই জায়গাতেই যাবে। এটাতে কি হতে চলেছে, ভয়টা যে জায়গায়, সেটা হচ্ছে যে এতে কিন্তু লাভ দুপক্ষেরই। মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হচ্ছে এতে, যত এরা হিন্দু হিন্দু করছে তত কিন্তু মুসলিম কনসলিডেশন বাড়ছে। আর এরকমভাবে ভাবলে শুধু হবে না যে 45-এর মধ্যে 30ই শুধুমাত্র 30% সংখ্যালঘুই তাদেরকেই ভোট দিয়েছিলেন। বেশ কিছু কংগ্রেস এবং মুসলমানকেও 12%, এই 7 আর 5-এ 12, তার মধ্যেও ছিল। এবার তারাও কিন্তু এক কাট্টা হয়ে চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। আর অন্যদিকে এরা তো যদি 3-4% পেয়ে যায়, তাহলে তো 294টা আসনের মধ্যে বেশ কিছু আসনে যে মানে ইতিহাস এবং ভূগোল সবটাই বদলে যাবে, এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি। এবং বিজেপি সেই খেলায় নেমেছে। কিন্তু আসলে কি হতে চলেছে আপনি দেখুন, এদের মধ্যে একটা কোনো জায়গাতে যে আসল যে সমস্যাগুলো, যে উন্নয়ন, এই যে এত শিল্প সম্মেলন হলো, তাতে হাজার হাজার কোটি টাকার শুনলাম মৌ এসছে, সে নিয়ে কোনো কথা হচ্ছে? উন্নয়ন নিয়ে কোনো কথা হচ্ছে? কোথাও এমপ্লয়মেন্ট নিয়ে কথা হচ্ছে? আসল ইস্যুগুলো কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে এবং মধ্যে থেকে উঠে আসছে দুই বিরোধী দলের মধ্যে তরজা, যে তরজাতে কোনোভাবে এই কংগ্রেস এবং বিজেপি, এটা কংগ্রেস এবং বাম, এরা কোনোভাবে তাদের মতাদর্শ দিয়ে সেটাকে ঠেকাতে পারছে না। তারা যে চেষ্টা করছে না তা বলছি না, সেটা ঠেকাতে পারছে না। এবং পশ্চিমবঙ্গ প্রস্তুতপক্ষে ধীরে ধীরে একটা বারুদের স্তূপের মধ্যে চলে যাচ্ছে। রবীন্দ্রনাথের কথা সজল বললেন,
আমি বলবো রবীন্দ্রনাথের সেই কথাটাও মনে রাখুন, ধর্মের বেশে মোহজারে ধরে, অন্ধ সে শুধু মারে আর মরে। আমরা সেই জায়গায় যেন চলে না যাই। ধন্যবাদ রবীন্দ্রনাথ। বলতে চাই এটা কাদের ধর্মের এবং ধর্মের ভূত কাদের গাড়ি চেপেছিল সেটা ভাবতে হবে। কোন পক্ষকে ক্লিন চিট দেওয়া যাচ্ছে না, ধর্মের বেশে প্রবল রকম দোষ আছে। এটা কিন্তু হিন্দুরা কখনো করেনি, আপনি এটা ভালো করে ভেবে দেখুন। এখন আপনারা আমি একটা বলি, একটু এখন আপনারা বহুদিন করেন না, আরে হিন্দু ধর্ম করেই না, এটা সবচেয়ে উদার ধর্ম। আবার এই তো উদার ধর্ম, তাহলে ভাই ভাই বলে তো রাগ হয় কেন? অন্য কোনো ভাই তো বলেনি, অন্য কোনো ভাই বলেছে বলেনি তো, ভাই ভাই বলে না। এই যে পেকে লাঠি মারা হিন্দু, এটা আপনারা করছেন 10 বছর ধরে করছেন। ঠিক আছে, আমি বলছি দেখুন, ঔরঙ্গজেবের কবরটা কিন্তু ঔরঙ্গাবাদে, নাগপুরে নয়। ঔরঙ্গজেব কে ছিলেন? বাপকে বন্দি করে রাজা হওয়া নেতা, বাপকে সারা জীবন জেলে ভরে রেখেছিলেন। তিনি ভারতীয় ঔরঙ্গজেব বা শিবাজি, কাউকে সজল ঘোষের বিশ্লেষণ সার্টিফিকেটের দরকার হয় আর কি বলবো। বলছি সেই ঔরঙ্গজেবের সম্ভাজিরও তোমার সার্টিফিকেটের দরকার নেই, ঔরঙ্গজেবেরও তোমার সার্টিফিকেটের দরকার নেই। ঔরঙ্গজেবের তাই নিয়ে একটা দোকানই বা পূর্বে কেন? এটাই কথা, কারা করলো? কারা করলো? ঔরঙ্গজেবের ডেড বডি তো ওখানে ছিলই না, ওখানে তো কবর নেই যেখানে দাঙ্গা হলো। সেখানে এই দাঙ্গাটা কারা বাঁধালো? যারা দাঁড়ান, যারা আমি তোমার এই প্রশ্নের সঙ্গে একমত। লেনিনের মূর্তি যখন রাশিয়া থেকে লেনিনের মৃত্যুর 100 বছর বাদে সরানো হয় বা কবর থেকে তোলা হয়, তখন এই প্রশ্ন, ওই রাজ্যে যেখানে এই ঘটনা হয়েছে ক্ষমতায় কারা আছে? তার তো সব থেকে বড় নিচ্ছে তো, সব পুলিশ বাড়িতে রেশন দিচ্ছে না। আপনি দেখুন, একটু চালান, দেখবেন লাঠি নিয়ে ভরপুর তারা করছে। একদম পুলিশ কোনো রেয়াজ করছে না। সম্রাটের কেরিয়ার গ্রাফ সজল আঁকছে। আমি বলছি এই দিন বেশি দেরি নেই, আর না সজল এসে বলবে যে সম্রাট অশোককে ইতিহাস থেকে সরিয়ে দিন, উনিও ভাইকে হত্যা করেছিলেন, পিতার সিংহাসনে বসেছিলেন। সম্রাট অশোক কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। এরপরে আমি ভয় পাচ্ছি যে একদম অশোক সঙ্গ এবং সম্রাট অশোককে না সরালেই হলো। কিন্তু আমি বলো। দেখুন, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ বললেন যে নজরুল সাহেব লিখেছিলেন একই বৃন্তে দুটি কুসুমের কথা। আমরা তার শ্যামা সঙ্গীত আজও শুনি, কিন্তু উনি বলতে ভুলে গেছেন যে রবীন্দ্রনাথ এই নজরুল ইসলাম আরেকটাও লিখেছিলেন, সেটা হচ্ছে রামায়ণ। নজরুল ইসলাম যে রামায়ণ লিখেছিলেন, এটা কিন্তু মমতা ব্যানার্জির কথা, আমার নয়। তো সেটা উনি বলতে ভুলে গেছেন। আজকে রাজনীতিটা এই জায়গায় নিয়ে বেশ ভালো দেখতে পাচ্ছেন, কিন্তু কিন্তু এইখান থেকে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন, প্রচুর মন্তব্য। তারপর দুর্ভাগ্যের আরেকটা অধ্যায় ফিরব। সৌমেন পাল তিনি লিখছেন, রামনবমীতে উৎসব হোক, অশান্তি চাই না। সুভাষ ঘোষাচার্য লিখছেন, কোনো দলের পোস্টারে IIT বা এইমস তৈরির কথা নেই, কেবল মেরুকরণের চেষ্টা চলছে। বিশ্বজিৎ চক্রবর্তী লিখছেন, অশান্তি হলে ক্ষতি হয় সাধারণ মানুষের, এটা সব রাজনৈতিক দলের মাথায় রাখা উচিত। প্রশান্ত বসু লিখছেন, বাজার দর নিয়ে তৃণমূল বিজেপি কারুর মাথা ব্যথা নেই, শুধু ধর্ম নিয়ে লড়াই। কল্লোল চট্টোপাধ্যায় লিখছেন, ধর্ম জাতপাতের রাজনীতির কথা এতদিন উত্তর ভারতে শোনা যেত, এবার তা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল। কিন্তু ঢুকে পড়লো আরেকটা ভয়ঙ্কর প্রবণতা, যেটা এই অনুষ্ঠানের শুরুতে সামান্য আমরা ছুঁয়েছি। সেটা অভিযোগটা মারাত্মক এবং 2025-এ যা ধর্ম রাজনৈতিক দল নির্বিশেষে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই অভিযোগ সত্যি হলে যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে দলিত বলে মন্দিরে ঢুকতে বাধা, শিবের পুজোয় বাধা। নদিয়ায় এই মারাত্মক অভিযোগ উঠল। কলকাতা হাইকোর্টে স্বয়ং মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বললেন, এই সমস্যা তো বাংলা আগে ছিল না যে উৎসবে যোগ দিতে পারবেন না। পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মাননীয় বিচারপতি। দেখুন পরের প্রতিবেদন। নিচু জাত, দলিত, অস্পৃশ্য জাতপাতের এই রোগ মূলত গোবলয়ের বিভিন্ন রাজ্যে দেখা যেত, কিন্তু হিন্দু মুসলমানের রাজনীতির মধ্যে কি জাতপাতের ভেদাভেদ এই বাংলায় এবার পুরোপুরি ঢুকে পড়তে চলেছে? বাঙালির এতদিনের সভ্যতা সংস্কৃতির কি এভাবেই অবনমন হবে? নদিয়ার বৈরামপুর এলাকার শতাব্দী প্রাচীন শিব মন্দির সাধারণ মানুষের নিত্য পুজো পাঠের জায়গা। অভিযোগ, এখানেই কিনা এক নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে শিব মন্দিরে পুজো দিতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ শুনে চরম বিরক্তি প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, এটা হয় কি করে? একটা মানুষ তার অধিকার পাবেন না, এটা তো বাংলায় ছিল না।
এমন সমস্যা এখনো বাংলায় নেই বলে বিশ্বাস করি। কেন তারা উৎসবে যোগ দিতে পারবেন না? কিসের ইগো? এই ধরনের বৈষম্য ভারতের সংবিধান পারমিট করে না, তারপরেও ঘটনা ঘটছে এবং পুলিশের নিষ্ক্রিয়তার জন্য ঘটছে। আদালত অসন্তোষ প্রকাশ করেছে এবং পুলিশকে স্টেপস নিতে বলেছে এবং ফার্দার রিপোর্ট ফাইল করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার এই শিব মন্দিরে তাদের প্রবেশের অনুমতি নেই বলে দাবি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের। তাদের দাবি, তারা তফসিলি জাতি হওয়ায় পুজো পাঠ থেকে ব্রাত্য করে দেওয়া হয়েছে। অভিযোগ, 3 বছর ধরে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। ওই মন্দিরে আমরা দাস সম্প্রদায়ের মানুষ, সেখানে পুজো দেবো, সন্ন্যাসী হব, গাজনে, ওরা হতে দেবে না ওই মন্দির কমিটির লোক। এবং এই নিয়ে আমরা কৃষ্ণনগরে গিয়েছি, ডিএমএ কাছে, এসপির কাছেও গিয়েছি, বিডিও, লোকাল বিডিও তার কাছেও গিয়েছি, থানাতেও গিয়েছি, কালীগঞ্জ থানা আমাদের, সেখানে কোনো কার্যকারী হয়নি। তার জন্য আমরা হাইকোর্ট করেছি। গ্রাম সাধারণের ব্যবহার্য, তাই মন্দিরে আমরা পূজা দিতে গেলে বা সন্ন্যাসী হয়ে কামাইতে গেলে আমাদের ওরা বাধা দেয়। মানে উচ্চ পর্যায়ে জাত তারা আমাদের বলে যে তোরা সিটেল কাস্ট, মুচি জাত, তোদের এখানে আসা যাবে না, ও বলে আমাদের তাড়িয়ে দেয়। আমরা বহুত দিন থেকে আমার বাপ ঠাকুর দাদারা তারা ওই দাবি জানিয়ে আসছিল, তা আসার পরেও তারা মানে পায়নি সুরাহা। সোমবার এই মামলা ওঠে হাইকোর্টে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, পুলিশ কি করছে? আবার বলছি, এই সমস্যা বাংলায় ছিল না, তাহলে বলতে বাধ্য হচ্ছি এটা পুলিশের অক্ষমতা। ওসি নয়, কোনো সিনিয়র অফিসারকে দায়িত্ব নিতে হবে। পেছনে যদি অন্য কোনো কারণ থাকেও সেটাও খুঁজে দেখা পুলিশের কাজ। অফিসে বসে বসে রিপোর্ট তৈরি করছে, আবার বিস্তারিত রিপোর্ট দিতে হবে। স্বামী বিবেকানন্দ বলতেন, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, আর তার বাংলাতেই কিনা আজ জাতপাতের ভেদাভেদ। সৌভিক মজুমদার, প্রদ্যোৎ সরকার, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। জাত, ধর্ম, ছোঁয়াছুঁই, আমি বলছি সভ্যতার চাকা তো উল্টো দিকে ঘুরছে বিশ্বনাথ দা। সুনন্দা, সংবিধানের 17 নম্বর ধারায় পরিষ্কার করে বলা আছে আনটাচেবিলিটি প্রহিবিটেড। অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই মহাত্মা গান্ধী করেছিলেন। এই বাংলায় অস্পৃশ্যতা বলে কিছু ছিল না, এবং তারপরে 56 সালে আইন তৈরি হয়, অস্পৃশ্যতা বিরোধী আইন তৈরি হয়। আমাদের মানে সত্যি খুব খারাপ লাগছে আমার আজকে ভাবতে যে বিহার, উত্তরপ্রদেশ বা দক্ষিণ ভারতবর্ষে কোনো কোনো জায়গায় মন্দিরে ঢুকতে দেয় না। এগুলো আমি লিখতাম, মানে পরীক্ষার প্রশ্ন আসলে উত্তর লিখতাম, আর আজকে আমার পশ্চিমবাংলায় সেই উত্তর আসছে। আমি আপনাকে বলছি না যে কাঠামোগত পরিবর্তন পশ্চিমবাংলায় হয়ে গেছে, এটা হলো আরেকটা তার নিদর্শন যে এইভাবে মানে মন্দিরে ঢুকতে দিচ্ছে না হিন্দু সম্প্রদায়েরই আরেকটা অংশকে নিচু জাত বলে। 3টে প্রশ্ন এখানে আছে। একটা হলো SC/ST কমিশন, এটা এতটাই পলিটিসাইজড হয়েছে যে SC/ST কমিশন কিন্তু একটা মানে প্রোটেক্টরের রোল প্লে করতে পারছে না। সুমনদা, ইনস্টিটিউশনগুলো ডিক্লাইন করছে, আপনাকে বলছি না, এটা হলো একটা বেস্ট এক্সাম্পল। আরেকটা হলো যেটা আদালত নিজে বলেছেন, মহামান্য বিচারপতি বলেছেন, রোল অফ পুলিশ। পুলিশ কি করছিল? এরকম একটা সেন্সিটিভ ইস্যু, নিচু জাত বলে তাদেরকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না, ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে দিচ্ছে না, সেটা নিয়ে পুলিশ অ্যাকশন নেবে না, পুলিশ ব্যবস্থা নেবে না। আর রাজনৈতিক ব্যর্থতা হলো এইটাই যে বিজেপি হিন্দুত্বের ঐক্যের কথা বলে, হিন্দু হিন্দু একের গল্প শোনায়, যে RSS মানে ঐক্যবদ্ধ হিন্দুত্বের হিন্দু সমাজের কথা বলে। আজকে এটা উদাহরণ যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলে আছে, 12 জন MP আছে, বিরোধী মানে বিধানসভা বিরোধী দল, তারপরে পশ্চিমবাংলার মতন একটা জায়গায় হিন্দুদের ঐক্যবদ্ধ করতে পারেনি। ফলে দল হিসাবে বিজেপিও কিন্তু এই দায়টা অস্বীকার করতে পারে না, যেহেতু দলটাকে দাবি করে যে আমরা হিন্দুদের চ্যাম্পিয়ন। আমি একবার সমিতদার কাছে যাবো। সমিত, আমি বলছি মনে হচ্ছে সেই গান্ধীজির যুগে সেই হরিজন সম্প্রদায় জল না দেয়া অস্পৃশ্যতার মারাত্মক উদাহরণ। কিছুদিন আগেই পড়ছিলাম যে দলিত সম্প্রদায়ের মানুষ বিয়ে করতে কেন ঘোড়ার পিঠে যাবেন। আমি বলছি এই ভারতবর্ষকে সত্যি কথা বলতে এই পূর্বাঞ্চলীয় বিশেষ করে বঙ্গ সন্তানরা শ্লাঘার সঙ্গে বলতো যে আমাদের রাজ্যে এটা নয়, এটা অন্য রাজ্যের ছবি। আচ্ছা, রূপ কানোয়ারও তো রাজস্থানে হয়েছিল। আমি বলছি এই অহংকারের জায়গাটা কোথাও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবং মাননীয় বিচারপতি তীর্থঙ্কর সঠিকভাবে বলেছেন যে পুলিশ কি করছে। দেখো, আমি পুলিশ কি করছে, এরা তো পুলিশেও কমপ্লেন করেছিল, এরাম নয় যে পুলিশ খুঁজে গিয়ে ধরেনি। আমি বলছি যে পুলিশে কমপ্লেন করার পরও পুলিশ অ্যাক্ট করেনি। আমি এটাতে পরে আসছি। আমি প্রথমে বলি যে পশ্চিমবাংলায় এটা ছিল না, এটা আমরা বলি,
কেন আমরা কলকাতা শহরের আশেপাশে এগুলো কম দেখি, ঠিক, কিন্তু পশ্চিমবাংলা ছিল আমরা আমরা আমাদের ওই সময় দরকার নেই। আমরা যদি শরৎচন্দ্র পড়ি, শরৎচন্দ্রের কয়েকটা গল্প পড়লেই আমরা পেয়ে যাচ্ছি সমস্তটা। আমার যেটা প্রশ্ন, আমার যেটা মনে হয়েছে যে গোটা ভারতবর্ষে যে এটা হয়ে আছে, এটার পেছনে একটা অন্য কারণ রয়েছে, যে রাজনৈতিক দলগুলো এসসি এসটি ওবিসি এদেরকে শিক্ষিত করার জন্যে বা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেওয়ার জন্যে যে নিয়ম করে বিভিন্ন জায়গায় সংরক্ষণ করেছে, এবং সেগুলো গোটাটা পলিটিক্যাল কারণে হয়েছে। সত্যি সত্যি যদি আজকে তাদের ভালো করার জন্য হতো, তাহলে একজন তাদের অশিক্ষিত থাকার কথা না, কারণ ভারতবর্ষ তো একদিন স্বাধীন হয়নি। দ্বিতীয়ত, যারা যখন ক্ষমতায় গেছেন, সে কেউ স্টেটে কেউ সেন্ট্রালে, তুমি খেয়াল করে দেখো। আজ আমি ঠিক উল্টো প্রশ্নটা যদি করি, ধরো কেন একজন ভালো স্টুডেন্ট, সে যদি ব্রাহ্মী নয় ঘটনাচক্রের জন্মসূত্রে, সে কেন একটা সুইটেবল চাকরি পাচ্ছে না যে ওখানে একজন ওবিসি আছে? এটা তো হতে পারে না। তার মানে সরকার, আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা অফিসিয়ালি ডিভাইড করে দিচ্ছে যে ভাই তুমি এই, তুমি এই, যার ফল আজকে এগুলো হচ্ছে। এবং আরেকটা কারণ বলছি, এটার পেছনেও পলিটিক্যাল কারণ আছে। যেই ঘটনাটা আমরা দেখলাম, এটা একটু খোঁজ নিলেই জানা যাবে এর পেছনে পলিটিক্যাল কারণ আছে। কেন? এখন মানুষের, আমাদের ধর্মটা পলিটিশিয়ানরা চালায়। আগে যারা ধর্ম করতেন, আমি দেখিনি কোনো দিন রামকৃষ্ণ মিশনের কোনো সন্ন্যাসী বা আরও বিভিন্ন অর্গানাইজেশন, তারা কোনোদিন রাজনীতি নিয়ে কথা বলেছেন, তারা মানুষের কথা বলেছেন। এখন দেখবে তাদের নিয়ে কথা বলেন, এবং রাজনৈতিক নেতারা বেশি বলতেন না আগে। আমরা ছোটোবেলায় আমরা এতটা শুনিনি। আজকে যেটা হয়, প্রতি কথা দেখলে মনে হয়, তুমি ভাবো না, কলকাতা শহরের যতগুলো পুজো, তার 95% হলো শাসক দলের কোনো নেতা বা নেত্রীর। তার উদাহরণস্বরূপ বলি, সত্যি কি এরা ধার্মিক? সত্যি কি এরা পুজো করেন? মানে বিশ্বাস করতে হবে। জিজ্ঞেস করছি আপনাকে, মঙ্গল বনাম কমঙ্গলের যে রাজনীতি, আপনি কি কমঙ্গলকে সমর্থন করেন? না। এক নম্বর। মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ ছাড়া কেউ কখনো যেতে পারে না। কেন? কেন ওদের শীর্ষ পদে যেতে পারে না? কারণ ওরা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী। ওরা ব্রাহ্মণ্যবাদী, এবং সেই ব্রাহ্মণ্যবাদী রাজনীতি আমি বলছি যে এই ইস্যুটা তো আমাদের রাজ্যে হয়েছে। আমি বলছি নাগপুরে হয়নি। নাগপুরের ঘটনা দেখালাম, এটা তো পশ্চিমবঙ্গে। আমি সমীরদার কথা কন্ট্রাডিক্ট করে বলি যে সাধুরা কখনো বলছে উস্কে যাচ্ছে, স্থানীয় প্রশাসন কি করছে? আমি বলছি সাধুরা কখনো রাজনীতি করেননি ভারতবর্ষে। কলকাতা হাইকোর্টকে ইন্টারফেয়ার করতে হচ্ছে, খুব দুর্ভাগ্যজনক। আমি যেটা বলছি সমীরদাকে, ভারতবর্ষ মানে গ্রেটার ভারতবর্ষের রাজনীতির জনকের নাম চাণক্য, তিনি একজন আচার্য ছিলেন। আমি আপনাকে বলি, অতএব এটা কথা নয়। কথাটা হচ্ছে, দেখুন, হিন্দুরা আমরা কাস্টে আটকে গেছি, জাতিতে আটকে গেছি। ঠিক এই জন্যই যখন হিন্দু হিন্দু ভাই ভাই বলা হয়, তখন অন্যরা শঙ্কিত হয়। আমি বলছি, আমার দেশ যদি প্রকৃত অর্থে দেখেন, ৭৮ বছর স্বাধীনতা হওয়ার পর সত্যিকারের যদি ধর্মনিরপেক্ষ হতো, তাহলে এখানে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থাকতো না, তফসিলি জাতি, উপজাতি, ওবিসি এগুলো কোনোটাই থাকতো না। এটা যখন ওরা ইউপিএ গভর্নমেন্ট তৈরি করেছিল, তখনও কিন্তু পরিবর্তন করেনি। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষে হাজার বছরবাহী কাস্ট সিস্টেমে যারা পিছিয়ে পড়া আছে, তাদেরকে এগিয়ে আনার জন্য যে পদ্ধতি দরকার সেইটা হচ্ছে না। এবং এই যে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, না, বিজেপি তো মনুবাদী সংস্কৃতি, সেখানে ওই যে নিচু জাত, তারপর শূদ্র, তাদেরকে আলাদা চোখে দেখা হয়। এবং এটা চোখে দেখা হয় আলাদা চোখে, এখানে পুলিশ কিছুই দেখতে পায় না, বলছে আলাদা চোখে। পুলিশ দেখলে তো এখানে আলাদা চোখে মন্দিরে ঢোকার, শূদ্রদের মন্দিরে ঢোকার আন্দোলন থেকেই তার কিন্তু কমিউনিস্ট পার্টিতে আসা। মানে এটা ভারতবর্ষের এই চরিত্রটা আমরা আমি শুধু মনে করিয়ে দেবো, যেহেতু চাণক্যর কথা সজল বললো, আমি বলছি চাণক্য কিন্তু চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসিয়েছিলেন, নিজে উঠে সিংহাসনে গিয়ে রাজত্ব শুরু করেন। এটাও গেরুয়া পরে, গেরুয়া পরে। না, আমি সেটাই বলতে চাইছি যে এই জাত, বিশ্বনাথ বাবু যেটা বলছিলেন না, যে ডিটোরিয়েশন, মানে বাংলা হচ্ছে নবজাগরণের বাংলা, সেখান থেকে যদি পিছনের জায়গায় যাওয়া শুরু করায়, তাহলে এই জায়গাগুলোই হঠাৎ সমস্ত কিছুতে যদি উন্মাদনা তৈরি করা হয়, এবং আমার শিক্ষা, স্বাস্থ্য সমস্ত জায়গা থেকে পিছিয়ে দিয়ে মানুষের অন্য এজেন্ডায় ঢোকানো হয়, তাহলে সমাজের গতিটা পিছন দিকে যাবে। আমি প্রথম বলবো, অর্ণব যে কথাটা বলেছে সঠিক,
পশ্চিমবঙ্গে এটা কিন্তু গোপনে গোপনে ছিল। বামফ্রন্ট সরকারের সময় যখন মিড ডে মিল প্রথম চালু হলো, বাঁকুড়ার একটা স্কুলে রিফিউজ করেছিল যে তাতে মানে লোয়ার কাস্টের একজন রান্না করছিলেন বলে তার খাবার খাবে না বলে বয়কট করেছিল। সেখানে কিন্তু পার্টির চিফও বলেছিলেন এবং সরকারের চিফ দুজনই একসঙ্গে বলেছেন যারা খাবে না তারা খাবে না, যারা খাবে তারা খাবে, আমরা কোনো রকম চেঞ্জ করব না। সরকারের এই কড়া দৃষ্টিভঙ্গি কিন্তু এই ধরনের জায়গা থেকে দরকার। এবং এখানে মনে রাখতে হবে হিন্দু ধর্মের কিন্তু এই যে জায়গা, ওরা যাই বলুক, কাঞ্চাইলাইয়ের মতো লোককে দেখতে হচ্ছে হোয়াই আই এম নট এ হিন্দু, যে মানে অপারেশন তাদেরকে সহ্য করতে হয়েছে এবং এখনো করতে হচ্ছে। 4টে লোক বেঁধে যখন মারে উত্তরপ্রদেশে, তখন কে যায় গিয়ে বাঁচাতে? তো বিজেপি যায়, বিজেপি তাদেরকে বাঁচানো, সেই যে লোকগুলো মারছে তাদেরকে বাঁচায়, যে লোকগুলো এখনো ঘোড়ায় চড়েছে বলে দলিত মানুষকে গুলি করে মারা আমাদের ভারতবর্ষে। আমি রাজনীতির কথা আমি বলছি, আমাদের উত্তরণটা কোথা থেকে হবে? অন্ধকার থেকে আলোয়। মানে এই অন্ধকার যেখানে মানুষে মানুষে ভেদাভেদ হয়, শুধুমাত্র কে কোন পরিবারে, কোন বংশে, কোন জাতে জন্মগ্রহণ করেছে তার ভিত্তিতে, সেইখান থেকে আলো বিজ্ঞানের দিকে আমরা যাব। আমার আলোচনার পরের অংশ কিন্তু আমি আবার বলছি যে একেবারে বিপরীত দুটো ছবি দিয়ে তো শুরু করেছিলাম, সুনিতা উইলিয়ামসদের ফেরার, যেটার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করছি। আমি সেখানে যাব, কিন্তু আজকে বিধানসভায় আবার সেই ধর্ম নিয়ে সংঘাত, সেই প্রতিবেদনটা দেখাবো এবং আমার নতুন অতিথিদের এইবার ইন্ট্রোডিউস করব। তার আগে প্রতিবেদন। বিধানসভায় ফের ধর্ম সংঘাতে তৃণমূল বিজেপি। দোলের দিন রাজ্যের কয়েকটি জায়গায় অশান্তি এবং তমলুকে গন্ডগোল ও সাঁইথিয়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার অভিযোগে মঙ্গলবার বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি। অধ্যক্ষ মুলতবি প্রস্তাব পাঠের অনুমতি দেন। বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনার পাশাপাশি সরকার পক্ষের বিবৃতি দাবি করেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। অধ্যক্ষ সেই দাবি খারিজ করলে বিজেপি বিধায়করা প্রতিবাদ জানান, স্লোগান তোলেন। পাল্টা স্লোগান দেন তৃণমূল বিধায়করাও। এরপর বিধানসভা থেকে ওয়াকআউট করে যান বিজেপি বিধায়করা। বিধানসভাকে প্রহসনে পরিণত করেছেন। আজকেও শঙ্কর ঘোষ, চিফ হুইপ অপোজিশন, তিনি সিম্পলি জানতে চেয়েছিলেন যে সাঁইথিয়াতে 163 ধারা কেন, সরকার পক্ষের বিবৃতি। আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম। জবাবদিহি করবেন না অ্যাসেম্বলিতে? কোথায় করবেন? কোথায় করবেন? জানতে চাইবো কোথায়। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান বিরোধী দলনেতা। কত বড় মস্তান হয়েছেন দেখুন। উই আর ইলেক্টেড, উই আর ল মেকার। পাল্টা অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষরা বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগে সরব হন। ক্রীড়ামন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস বলেন, এরা মানুষের কথা বলে না, এরা শুধু ধর্মীয় মেরুকরণের কথা বলে। সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতার শপথ নিয়েছে সেটাকেও লঙ্ঘন করছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা হিন্দু নই নাকি? আমি কি শিবের ভক্ত নই? কিন্তু আমাকে সেটা জাহির করে বলতে হবে কেন? হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি, সুতরাং এই সবগুলো আমাদের রেকর্ডে কিছু নেই। সব মিলিয়ে প্রায় প্রতিদিনই সেই ধর্ম নিয়েই উত্তাল হচ্ছে বিধানসভা। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবার একটু আলোর দিকে যাই, আমরা বিজ্ঞানের দিকে যাই। গোটা পৃথিবী যে ঘটনাটার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামসরা ফিরছেন এবং আজকে সম্ভবত 3:30 নাগাদ। বিস্তারিত ডক্টর দুয়ারি আছেন, তিনি বলবেন। ডক্টর কুণাল সরকার আছেন, শারীরিকভাবে তাদের কি পরিস্থিতি, কোথায় চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করে দেবেন। কিন্তু তার আগে যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আমরা প্রত্যেকে, আমি সেইটা নিয়ে আমার প্রথম প্রতিবেদনটা আপনাদের সামনে হাজির করব। কথা ছিল 8 দিনে ফিরে আসবেন, লেগে গেল 9টা মাস। একরাশ অনিশ্চয়তাকে সঙ্গী করে এই দীর্ঘ সময় মহাকাশে আটকে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। অবশেষে মঙ্গলবার মধ্যরাতে নিজের বাড়ি পৃথিবীতে ফিরছেন মহাকাশ কন্যা সুনিতা। আমেরিকার ফ্লোরিডার উপকূলবর্তী এলাকায় তাদের নিয়ে নামবে মহাকাশ যান, যে মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব।
আনলকিংয়ের জন্য প্রথমে ল্যাচগুলোকে খুলে দিল, 12খানা ল্যাচ ছিল। এই ল্যাচটা খুলে দেওয়ার পরে সামনে কতগুলো থ্রাস্টার আছে, এই থ্রাস্টার প্রচণ্ড হালকা করে থ্রাস্ট করে ধীরে 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 0.1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 4 ইঞ্চি করে পার সেকেন্ডে এই যন্ত্রটা আস্তে 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 করে পিছিয়ে চলে এলো। ক্রুরা ঠিক যেভাবে বসে আছে, পোর্টিং দেখুন, যে ডকিং যে পোর্টটা আছে ওপরে, কিংবা হিট সিল যেটা আছে নিচে, এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। যে এটা কিন্তু আইসোলেট হয়েছে মাত্র 100 কিলোমিটার উঁচুতে পৃথিবী থেকে। তার আগে এই কালো অংশটুকু ছিল, কালো অংশটুকু ওকে কি করেছে, পৃথিবীর দিকে ফ্লোরিডার যে গালফ অফ আমেরিকাতে যে নামবে সেই দিকে মুখ করে ঠেলে দিয়ে এ কিন্তু সেপারেট হয়ে গিয়ে আলাদা করে সমুদ্রে পড়ে গেছে। যখন পৃথিবীতে নামছে, পৃথিবীর দিকে গুলতির মধ্যে দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঢুকতে শুরু করেছে, ফলে বিশাল ঘর্ষণ হবে। 2024-এর 5ই জুন 8 দিনের জন্য মহাকাশে গেছিলেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী বুচ উইলমোর। কিন্তু তারপরই বাধে বিপত্তি। যে বোয়িং স্টারলাইনে চড়ে তারা মহাকাশে গেছিলেন তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সুনিতাদের ওই মহাকাশযানে করে ফেরানোর ঝুঁকি নিতে পারেনি নাসা, যার জেরে আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আটকে পড়েন তারা। এরপর থেকে কখনো একটু আশার আলো দেখা গিয়েছে, কখনো আবার দপ করে সেই আলো নিভে গেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর 2 নভশ্চরকে ফেরাতে ইলন মাস্কের সাহায্য চান। সুনিতাদের ফিরিয়ে আনতে কাজ শুরু করে নাসা এবং ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। কোনো উল্কা বা মিটিওরাইট বা মিটিওর যখন বাইরে থেকে আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে, তখন সে বায়ুর সাথে সেই উল্কার একটা সংঘর্ষ হয়, ফ্রিকশন, মানে যেটাকে আমরা বলি বাংলায় ঘর্ষণের জন্য। এই ফ্রিকশনের জন্য বা ঘর্ষণের জন্য যে তাপ সৃষ্টি হয়, সেটা সেখানে আমরা দেখেছি জ্বলতে জ্বলতে পরে আমরা শুটিং স্টার বলে থাকি। একটা মহাকাশযানের ক্ষেত্রে সেটা কি হয়, আমরা প্রোটেক্টিভ লেয়ার থাকে, সেই জন্য এই প্রচণ্ড যে তাপের সৃষ্টি হয় তার বহির্দিকটা, তার বাইরের দিকটাতে সেটাকে সে প্রোটেক্ট করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, এই ডি অরবিট বার্নটার জন্য আমরা চিন্তা করি, কিন্তু এখনকার যে প্রযুক্তি তাতে আশা করি সেটার দিকেও আমরা সফল হব। মঙ্গলবার সকাল 10:35 সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন ক্রিউ। মঙ্গলবার রাত 2 থেকে 3:30-এর মধ্যে আমেরিকার ফ্লোরিডার উপকূলে নামতে পারেন সুনিতারা। যেতে হয় আর যখন ফিরতে হয়, এই দুটোর পার্থক্যটা আমাদের বুঝতে হবে। যাওয়ার সময় আমাদের দরকার একটা ফোর্স, ভীষণ একটা ফোর্সের দরকার হয়, যার ফলে ঠেলেও উঠে যেতে পারে রকেটটা, এবং তার সঙ্গে যে রয়েছে ক্যাপসুলটার সেটা। এবার যখন এই ফিরে আসা, তখন কিন্তু পুরো উল্টো ব্যাপার, তখন পৃথিবী কাঁদছে, এবং সেটা যদি আমরা টানতে দিই এবং ফুল ফোর্সে সে যদি নেমে আসে, তাহলে কিন্তু এসে একটা হার্ড ল্যান্ডিং হবে। স্বাভাবিক যে বল যেটা উল্কা খসে পড়ে বা এরকম, সেই কিন্তু ফ্রি ফলটা হতে দিতে হবে না। সুতরাং গ্র্যাভিটির উল্টো দিকে একটা ফোর্স করতে হবে, স্লো ডাউন করতে হবে, আস্তে আস্তে ঢুকতে হবে। সুনিতা উইলিয়ামস প্রায় 286 দিন মহাকাশে কাটানোর পর ফিরছেন পৃথিবীর বুকে। এর আগে 675 দিন মহাকাশে কাটিয়েছেন নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি উইটসন। আমেরিকার মহাকাশচারী ফ্র্যাঙ্ক রুবিওর 371 দিন ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছিলেন। রাশিয়ার ভ্যালেরি পোলিয়াকভ মির স্পেস স্টেশনে কাটিয়েছেন 437 দিন। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। দেখুন, নির্ধারিত 17 ঘন্টা 9 ঘন্টা অতিক্রান্ত, 8 ঘন্টা এখনো বাকি আছে। এইখান থেকে এখনো পর্যন্ত বিশ্ববাসীর মনে কোথাও কল্পনা চাওলার ক্ষতটা তো জাগ্রত। সেই জন্য আমি প্রথমে চ্যালেঞ্জটায় আসবো যে ডক্টর দুয়ারি, আমি যদি ভুল না করি, প্রত্যেকে যা বলছেন, এই যে মাহেন্দ্রক্ষণ অর্থাৎ গালফ অফ মেক্সিকো, এখন যেটা গালফ অফ আমেরিকা হয়ে গেছে রাতারাতি, সেইখানে তারা যখন আসবেন, পৃথিবীর যত কাছাকাছি আসবেন তত চ্যালেঞ্জটা বাড়বে। এই অভিযানের চ্যালেঞ্জ, আশা এবং এই মুহূর্তের পরিস্থিতি আপনি যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, প্রথম চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন পৃথিবীর দিকে এগিয়ে আসবে তখন তার গতিবেগ যতটাই চেষ্টা করা হোক কমাতে যথেষ্ট থাকবে। সেই যথেষ্ট গতিবেগের ফলে যখন আমাদের আবহাওয়ামণ্ডলের মধ্যে দিয়ে প্রবেশ করবে এই ক্রু 9 ক্যাপসুলটা, অত্যন্ত উত্তপ্ত হয়ে যাবে। কতটা উত্তাপ? প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি তাপমাত্রা উঠে যেতে পারে। সেই সময় যেহেতু 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, তার আশেপাশের বাতাসগুলি সব আয়নিত হয়ে প্লাজমাতে রূপান্তরিত হয়। আর প্লাজমা যদি তৈরি হয় তখন কিন্তু তার সঙ্গে কোনো রেডিও যোগাযোগ করা যায় না। তার মানে ওই সময়টুকুনিতে পৃথিবীর নাসার গবেষণা কোনো কমিউনিকেশন থাকবে না। এখন সেই সময় যদি কোনো ছোটোখাটো গণ্ডগোল ঘটে যায় তাহলে কি হবে, অনেকের মনে প্রশ্ন আছে। মনে রাখতে হবে এই ফেজটা কতক্ষণে? এটা প্রায় 6 থেকে 7 মিনিট। আচ্ছা, সুতরাং সেই মনে রাখতে হবে যারা আসছেন তারা কিন্তু প্রত্যেকেই অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত, ট্রেন্ড। তারা জানেন যে কী কী ছোটো ছোটো ঘটনা ঘটলে, কী অসুবিধা হলে কীরকমভাবে ঠিক করতে হয়।
কিন্তু সব কিছু তো তাদের হাতে নেই, বিজ্ঞানীদের হাতেও নেই। সুতরাং এই সময়টুকু কিছুটা রুদ্ধশ্বাস মুহূর্ত বলা যেতে পারে। তারপরে যত পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে এগিয়ে আসবে তাকে ধীরে ধীরে তার গতি কমানো হবে বড় বড় বিশাল দুটো প্যারাশুটের মাধ্যমে, এবং সেই প্যারাশুটের মাধ্যমে যেটা বললেন গালফ অফ মেক্সিকো স্ট্রোক আমেরিকা, ফ্লোরিডার উপকূলের অঞ্চলে আস্তে আস্তে সেটি নেমে আসবে, জলের ওপর আছড়ে ঠিক পড়বে না, কিন্তু জলের ওপর ভাসতে শুরু করবে। সেক্ষেত্রেও একটু গণ্ডগোল আছে 3:27 ওই সময়টা নিয়ে। সেই সময় যদি কোনো আবহাওয়াজনিত কারণে কোনো দুর্যোগ হয়, কোনো ঝড় ওঠে বা সমুদ্রের জল যদি খুব অশান্ত হয়, তাহলে কিন্তু নামাটা দেরি হবে। কেননা ঝড় উঠলে এক হচ্ছে ক্ষতি হতে পারে, প্যারাশুট কাজ ঠিক করবে না, আর যদি জল বেশি উচ্ছল হয় তাহলে রিকভারিতে প্রবলেম হবে। সুতরাং সেই দিক থেকে নাসা বলেছে 3:27 নামবে বটে, কিন্তু আমরা 6টার আগে কোনো প্রেস কনফারেন্স দিচ্ছি না, কেননা কি হবে আমরাও জানি না। আমার পরের প্রশ্ন থাকবে যে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এই যে অভিযান, মানে ধরুন সাধারণভাবে আমরা দেখি 7 থেকে 8 দিন একজন নভোশ্চারী মহাকাশে থাকে, সেইটা 9 মাসেরও বেশি সময় 286 দিন কেটে গেল। আমি বলছি বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আমি পজিটিভটা দেখি যে এই যে উদ্যোগটা, এটা বিজ্ঞানকে ঠিক কতটা এগিয়ে দিল। দেখুন, মানুষের এভাবেও ফিরে আসা যায়, মানুষের যে ক্ষমতা, সেই ক্ষমতাটার কিন্তু অদ্ভুত বহিঃপ্রকাশ ঘটছে এই ঘটনাটার মধ্যে দিয়ে। 8 দিনের জন্য গিয়ে 286 দিন থাকা, আমরা জানি, পরে শুনবো আরও, যে বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা হতে পারে, হাড়ের ঘনত্ব কমে যেতে পারে, মাথায় স্ট্রোক হতে পারে, ব্লাড ক্লট হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, তাছাড়া আরও অনেক কিছু রয়েছে, হার্ট রেট কমে যেতে পারে, কিন্তু সেগুলো ঘটবে আসার পর। কিন্তু এই মুহূর্তেও তারা যে অবস্থায় আছেন, সেই অবস্থাটাকে তারা অতিক্রম করছেন কিভাবে? সেইখানে মনে রাখতে হবে যে সুনিতা উইলিয়ামসকে নিয়ে আমরা অনেকেই চিন্তিত, সারা পৃথিবীর মানুষ, কিন্তু এই সুনিতা উইলিয়ামসকে গত সেপ্টেম্বর মাসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডার করা হয়েছিল। তার মানে তার শারীরিক এবং মানসিক যে শক্তি, সেটা এতটাই ছিল যে সেটা করা সম্ভব হয়েছে। আমরা ভুলে গেলে চলবে না যে সুনিতা উইলিয়ামস প্রথমে ইউএস নেভি, তারপরে ইউএস এয়ারফোর্স, তিনি 8 রকমের ফাইটার প্লেন চালাতে পারেন, এবং এই 59 বছর বয়সে এসেও তার শারীরিক দক্ষতা এবং মানসিক ক্ষমতা দুটোই কিন্তু ঠিক আছে। সুতরাং সেটা একটা পরীক্ষা। আমরা জানি কিছুদিনের মধ্যে অ্যাক্সিয়াম 4 ওই ফ্যালকন 9-এ চেপে যাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, আর সেইখানে কিন্তু শুভাংশু শুক্লা যাবে, যে হবে কিনা ভারতীয় প্রথম নভোশ্চর। সুতরাং এখানে একটু হালকা রাজনীতির প্রশ্ন করি, রাজনীতি নয়, যেটা আমি বলছি আমেরিকার রাজনীতি বলা ভালো, যে অনেকেই প্রশ্ন তুলছেন যে নাসা এত এবেল একটা সংস্থা, তার ইলন মাস্কের স্পেস এক্সের কেন প্রয়োজন হলো, কোথায় তাদের প্রয়োজন? অর্থনৈতিক ব্যাপারটাই কিন্তু দেখতে হবে, এবং গত 2 দশকের ইতিহাস মহাকাশ অভিযানের নাসার দ্বারা, কারণ এখন কোনো বছর গেছে যেখানে অন্তত আমার মতে ইলন মাস্ক কিন্তু বলেছেন আমি বাইডেনকে অফার করেছিলাম, কিন্তু বাইডেন রাজি হননি। হ্যাঁ, সেটার হয়তো কতটা তার উপরে নির্ভর করা যেতে পারে সেটা হয়তো মানুষ বিশেষে তারতম্য হয়েছে। তবে মানতে হবে নাসা কিন্তু একসময় ঠিক করেছিল তারা আর স্পেস শাটল বানাবে না। স্পেস শাটল বানাবে না, দুর্ঘটনা ঘটে গেছিল। তখন রাশিয়ার দিকে তাদের তাকাতে হয়েছিল, তখন রাশিয়ার সোয়ুজ ক্যাপসুলে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া হতো, কিন্তু সেটাও রাশিয়ার উপরে মানে ডিপেন্ডেন্সিটা অনেকটা বেশি বলেই তখনই কিন্তু ইলন মাস্কের প্যারালালি উনি করছিলেন, এবং সেটাকে নাসা গ্রহণ করেছে। উনি যে করছেন তার মানে যে বিনা পয়সায় করছেন এমন নয়, প্রভূত পরিমাণে অর্থ দিতে হয় নাসাকে। তবে নাসা বুঝেছে নিজেরা করার থেকে এরকম একটা প্রাইভেট, এখন সবই থার্ড পার্টি বা প্রাইভেট এজেন্সির যুগ, সুতরাং সেরকমই যেন এটা ঘটছে ইলন মাস্ক। এটাও খুব একটা ইউনিক, অনেক ধন্যবাদ দয়া করে এসে বসুন। আমি বলছি যে এটা ইউনিক এই জন্যই বলছি যে সাধারণভাবে রাষ্ট্রীয় উদ্যোগে যেটা আমরা দেখি, সেখানে বেসরকারি উদ্যোগের প্রয়োজন হলো। আমি ঠিক এই জায়গা থেকে একেবারে যারা ফিরছেন, যাদের অপেক্ষায় গোটা পৃথিবী, আমি তাদের শারীরিক পরিস্থিতির কথায় আসবো। আবার বলছি 60 থেকে 8 দিন নির্ধারিত সময় নভোশ্চররা সেই দিনটা থাকে, সেখানে 9 মাসের ওপর যদি তাদের থাকতে হয়, নিঃসন্দেহে মানব শরীরে তার একটা বিপুল অভিঘাত হয়। ঠিক কতটা কি সমস্যা হতে পারে, ইতিমধ্যেই অস্ট্রিওপোরোসিস বা বেবি ফিটের কথা আমরা শুনছি। ডক্টর কুণাল সরকার আছেন এই অনুষ্ঠানে। কুণালদা, আপনার কাছ থেকে জানবো যে সবাই কিপিং ফিঙ্গার ক্রসড, সুস্থভাবে ফিরুন, তারপর
এক হচ্ছে যে কোথায় কোথায় চ্যালেঞ্জ এক্ষেত্রেও, এবং দুই হচ্ছে যে কতদিনে তারা একেবারে সাধারণ জীবনে ফিরতে পারেন, আপনার কি মনে হয়? সুমন, প্রথমে একটা কথা বলি যে রকেটটা করে সুনিতা উইলিয়ামস গেছিলেন আইএসএস স্পেস স্টেশনে, সেটাও কিন্তু বেসরকারি রকেট ছিল। সেটা বোয়িংয়ের তৈরি রকেট ছিল, সেটা নাসার তৈরি গভর্নমেন্ট রকেটে সুনিতা উইলিয়ামস যায়নি। দেখো, আমরা তো মহাকাশের জন্য তৈরি হইনি, আমরা এই একেবারে আটপৌরে পৃথিবীর জন্য তৈরি হয়েছিলাম। তো ঝামেলা দুটো দিকে থাকবে, সমস্যা দুটো দিকে থাকবে। একটা হবে যে সমস্যা ডিউ টু গ্র্যাভিটি, যে আমাদের শরীরের এন্টায়ার হিউম্যান ফিজিওলজি, আমাদের শরীরে প্রায় 36-37টা ডিপার্টমেন্ট আছে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টই কোনো না কোনোভাবে আমাদের মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটির সঙ্গে আমাদের ফিজিওলজি লিঙ্কড। আর সেকেন্ড যে ব্যাপারটা আমাদের একটা বিরাট সমস্যা থাকবে, সেটা হচ্ছে পরিবেশ, ইন অ্যাজ মাচ যে রেডিয়েশন। কারণ আমরা যে অ্যাটমসফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারের তলায় আমরা থেকে অভ্যস্ত, আমরা কিন্তু বিভিন্ন রকম সোলার বা কসমিক রেডিয়েশনে আমাদের শরীর একেবারেই অভ্যস্ত নয়। তো এরা যখন ফিরে আসবে তখন প্রথমেই যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে শর্ট টার্ম প্রবলেম। সেই শর্ট টার্ম প্রবলেম হবে, ব্যালেন্সের প্রবলেম হবে, হাঁটা চলায় প্রবলেম হবে, তাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে প্রবলেম হবে, এবং এদের ধীরে ধীরে একটা গ্র্যাভিটি অ্যাক্লিমেটাইজেশনের মধ্যে দিয়ে যেতে হবে। এদের ধুম করে কেউ গিয়ে একটা নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশারে এক্সপোজ করবে না। এখন দেখো, আমরা যখন স্পেস স্টেশনে থাকি, আমরা যখন পাহাড়ের ওপরে উঠি, তখন অক্সিজেন দেওয়া যায়, কিন্তু এখনও অবধি আমরা আর্টিফিশিয়াল গ্র্যাভিটি রিক্রিয়েট করিনি। গ্র্যাভিটি ক্যান বি রিক্রিয়েটেড। একটা জিনিসকে আমরা যদি ঘোরাতে পারি, স্পিন করতে পারি, দেন ইউ ক্যান রিক্রিয়েট গ্র্যাভিটি। কিন্তু আমরা যখন মহাকাশচারীদের পাঠাই, সব ভেসে বেড়াচ্ছে শূন্য গ্র্যাভিটির মধ্যে। কোথায় কোথায় এফেক্ট হচ্ছে? শরীরে আমাদের বডি ফ্লুইড শিফট হচ্ছে, আমাদের হার্ট ধীরে ধীরে হালকা হয়ে যাবে, হার্টের পাম্পিং কমে যাবে। কুণাল, একটা ছোট্ট প্রশ্ন, হয়তো খুবই চিকিৎসকের কাছে বোকা বোকা প্রশ্ন হবে। ধরুন আমরা যে খাবারটা খাচ্ছি সেটা তো আমার পাকস্থলী অবধি পৌঁছচ্ছে, আমি বলছি সেটাও তো মাধ্যাকর্ষণের হিসেবেই পৌঁছচ্ছে। মাধ্যাকর্ষণ না থাকলে তো সেটা পৌঁছবেও না, মানে এইটাই আমার একটা বিষয় লাগে। না, ইটস এ গুড কোয়েশ্চেন। তাহলে তোমাকে চিন্তা করতে হবে শুয়ে থাকলে কি হয়। ঠিক, হ্যাঁ, বা আমি যদি মাথাও নিচে পা উপরে করে থাকি তাহলে হজম করব কিনা। এই কথাটা মনে রেখে প্রকৃতি আমাদের পেরিস্টলসিস দিয়েছে। যদি সেটা না হতো তাহলে প্রকৃতি আমাদের মুভমেন্টটাকে প্যাসিভ করে দিত। এই যে পায়ে মাসল কেন দেওয়া আছে, তুমি চিন্তা করে দেখো, একটা জিরাফের মাথায় রক্ত কি করে ওঠে? একটা জিরাফের যদি গ্রাউন্ড থেকে হাইট চিন্তা করো, ইটস এ হিউজ হাইট। তো ওই জন্য প্রকৃতি আমাদের, কিন্তু খাওয়া দাওয়ার প্রশ্নে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানে সেখানে তো পেশির চলন কোনো কাজে না, না, ওদের দুটো সমস্যা হবে। একটা হচ্ছে কি, ওরা এতদিন ধরে 280 দিন ধরে এলিমেন্টাল ডায়েট খেয়ে এসছে, সুতরাং এলিমেন্টাল ডায়েট ওয়াটার রিসাইক্লিং করে এসছে। আজকে ডক্টর দুয়ারি জানবেন যে সারাদিনে বোধহয় 1.5 লিটারেরও কম রিসাইকেলড ওয়াটারের ওপর থাকছে, এলিমেন্টাল ডায়েটের মধ্যে আছে। কিন্তু ওগুলো হচ্ছে মিডিয়াম টার্ম প্রবলেম। প্রথম 3-4 দিন, প্রথম যে প্রায় 15 দিন যে প্রবলেমটা যাবে সেটা হচ্ছে ব্যালেন্স, ওয়াকিং, ব্লাড প্রেশার, বডি ওয়েট, এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। ওই যে যখন ওরা ঢুকবে না, যখন ওই মাধ্যাকর্ষণ দিয়ে ঢুকবে, ওই যে মুহূর্তটায় 7-8 জন অ্যাস্ট্রোনটের খুব খারাপ ধরনের ফ্র্যাকচার হয়েছে অ্যাট দ্যাট টাইম। 2 জন প্রায় অন্ধ হয়ে গেছে, কারণ যখন তাদের ওই কসমিক গ্লেয়ারটা চোখের মধ্যে আসবে, তখন তারা যদি সাবধান না হয় তখন তাদের আইসাইট গেটস এফেক্টেড, কসমিক গ্লেয়ার এফেক্টেড হবে। এই যে হার্টের কথা আমরা বলি, এখন আমরা জানি না, কিন্তু তিনি চাঁদে খানিকক্ষণ মর্নিং ওয়াক করে আসার পরে নীল আর্মস্ট্রংয়ের হার্ট ডিজিজ হয়েছিল। হি আলটিমেটলি ডাইড অফ হার্ট ডিজিজ মাচ লেটার অন। তো এই সমস্যাগুলো আছে, কিন্তু শর্ট টার্ম অ্যাক্লিমেটাইজেশন হবে। শর্ট টার্ম অ্যাক্লিমেটাইজেশনের পর ধীরে ধীরে দেখতে হবে যে এদের অন্যান্য সিস্টেমগুলো কিভাবে অ্যাডজাস্ট করছে। আর একটা খুব বেসিক কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা নাসাকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে, নাসা মোটামুটি এই ব্যাপারটায় চুপচাপ থাকে, যে যারা এতদিন ধরে এই যে নানান রকম রেডিয়েশনে এক্সপোজড হচ্ছে, এদের ডিএনএ মিউটেশন রিস্ক কত, এদের ভবিষ্যতে ক্যান্সার রিস্ক কত,
এখন এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় দের ইজ সাম ডেটা, কিন্তু এখনও কিছুটা তারা একটা বেশ স্ট্র্যাটেজিক সাইলেন্স মেনটেন করছে, এটা আমরা এখন জানি না। আর একটা কথা বলি যে আমরা যারা এই ডাক্তারির মেরামতিতে কাজ করি, আজকে তুমি এই যে অ্যাডভান্স টেকনোলজি বলে যা কিছু দেখবে, অনেকে দেখছি মোবাইল ফোনটার হাত দিয়ে স্পর্শ করছেন, আজকে টাচ স্ক্রিন ইজ আ পার্ট অফ স্পেস টেকনোলজি। আমরা যে ক্রিটিক্যাল কেয়ারে মনিটর করছি, এভরি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কামস ফ্রম স্পেস মেডিসিন। আর সবশেষে একটা জিনিস দেখাই যে এই যখন 3000 ডিগ্রি টেম্পারেচার হবে, স্পেস শাটলটা যখন ঢুকবে অ্যাটমসফিয়ারের দিক দিয়ে, যে জিনিসটা দিয়ে স্পেস শাটলকে কোট করা হবে, দ্য লোয়েস্ট ফ্রিকশনাল সাবস্টেন্স নোন টু ম্যানকাইন্ড, সেটাকে বলে পাইরোলিটিক কার্বন। আর আমরা হার্টের যারা মিস্ত্রিরা, তারা এক টুকরো পাইরোলিটিক কার্বন নিয়ে হার্ট ভ্যালভ তৈরি করি, কারণ এই পাইরোলিটিক কার্বনের হচ্ছে লোয়েস্ট ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট অন আর্থ। তো প্রত্যেকটা টেকনোলজির একটা ডেরিভেটিভ আছে। একদম, মানে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ ডক্টর সরকার, আমি এই আলোচনায় আবার আসব, কিন্তু কোনো সন্দেহ নেই যে আমাদের বিজ্ঞানকে এনারা প্রাণের ঝুঁকি নিয়ে অনেকটা বেশ কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। আমি আবার বলছি কিপিং ফিঙ্গার ক্রস যে তারা সুস্থভাবে নির্বিঘ্নে এই পৃথিবীর মাটিতে আসুন। চ্যালেঞ্জের কথা যেটা কুণালদা বললেন, আমি দ্রুত একবার দেখাবো যে কোথায় কোথায় শারীরিকভাবে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে যারা ফিরলেন তাদেরকে। আমার পরের প্রতিবেদন। কথায় আছে মঙ্গলে উষা বুধে পা। দীর্ঘ 9 মাস মহাকাশে আটকে থাকার পর মঙ্গলেই নিজের বাড়ি পৃথিবীর দিকে রওনা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। সারা বিশ্ব অপেক্ষা করছে সেই মুহূর্তের যখন সুনিতা এবং তার সঙ্গী বুচ উইলমোরকে নিয়ে পৃথিবীর মাটি ছোবে মহাকাশযান ক্রু 9। সুনিতা উইলিয়ামসের বাবার জন্ম গুজরাতের মেহসানায়। মঙ্গলবার দিনভর সেখানে চলে প্রার্থনা, মেয়ে যাতে সুস্থভাবে ফিরতে পারে। अभी भी थोड़ा थोड़ा हृदय में से डर लगता है, बस वापिस आ जाए नीचे, धरती ऊपर लैंड हो जाए, उनकी हेल्थ बरोबर, क्योंकि दूसरी सभी जगह लिखा जाता है ये होता है, तो हमारी चिंता बढ़ जाती है। पर दुनिया लिखती है, दुनिया कहती है कि ऐसा होता है, ऐसा होता है, ऐसा हुआ था, तो हम बहुत चिंतित थोड़े हो जाते हैं। बस नीचे आ जाए तो पूरा आनंद हो जाए। তবে চিকিৎসকদের মতে সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীরা পৃথিবীতে ফিরে এলেই চ্যালেঞ্জ শেষ নয়, বরং তারপর শুরু এক নতুন চ্যালেঞ্জ। কারণ প্রায় 9 মাস তারা মাধ্যাকর্ষণ শক্তির বাইরে। বিশেষজ্ঞদের মতে এর ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়, শরীরে হাড় এবং পেশির বৃদ্ধির অনুপাতটা বদলে যায়। 286 দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভেসেছিলেন সুনিতারা। বিশেষজ্ঞদের মতে ভেসে থাকতে থাকতে তারা হাঁটতে কার্যত ভুলে গেছেন। ওজন ধরে রাখার মতো হাড়ের শক্তি তাদের আর নেই। কেবল দাঁড়ানো নয়, বসে থাকা বা শুয়ে থাকার আলাদা অনুভূতিটুকুও তাদের হবে না। আপাতত কয়েক মাস হুইলচেয়ারেই বন্দি থাকতে হবে। চিকিৎসকেরা বলছেন শিশুরা যেভাবে হাঁটতে শেখে সেভাবেই আবার শুরু করতে হবে সুনিতাদের। আপনি একটা লম্বা লিফটে নামছেন, যে লিফটটা হয়তো 1000 মাইলের লিফট, অর্থাৎ আপনি একটা জিরো গ্র্যাভিটি থেকে হঠাৎ করে গ্র্যাভিটিতে যখন নামলেন, আপনি সেই ফোর্সটা নিতে পারবেন না, আপনি উল্টে পড়ে যাবেন। যখন উনি পাটা রাখলেন, রক্তটা পায়ের দিকে চলে যাবে, ব্রেনের দিকে কম যাবে, ফলত মাথা ঘুরে যাওয়া একদমই স্বাভাবিক, মাথা ঘুরে যাবেন, আবার উল্টে পড়ে যাওয়ার কথা। মহাকাশযানে থাকার সময় তাদের ইমিউন সিস্টেম পারিপার্শ্বিকের সঙ্গে একরকমভাবে রিয়্যাক্ট করছিল। যখন এখানে এসে পৌঁছবেন, তাদের ইমিউন সিস্টেম সম্পূর্ণ অন্যভাবে রিয়্যাক্ট করবে। ওই যে বললাম, মাথার চুল থেকে পায়ের নখ প্রত্যেকটাকেই আবার অ্যাকাস্টামড হতে 2 থেকে 3 মাস সময় দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন মহাকর্ষীয় তরঙ্গের বিকিরণও অত্যন্ত ক্ষতি করতে পারে। মহাকাশ স্টেশনের দেওয়াল তেজস্ক্রিয় বিকিরণকে ঠেকাতে পারে না। এই বিকিরণ স্পেস স্টেশনের দেওয়াল ভেদ করে ঢোকে এবং নভশ্চরদের শরীরেও প্রভাব ফেলে। এর জেরে পরবর্তী সময়ে ক্যান্সারও হতে পারে। মোবিলিটি হারানো, বিকজ আপনি যে হাঁটেন নর্মালি, সেই যে আপনার এবিলিটি অফ হাঁটা, এটা তো গ্র্যাভিটেশনাল পুলের জন্যই সম্ভব হয়। তো সেই গ্র্যাভিটিটার প্র্যাকটিস চলে গেলে ওকে আবার রিট্রেন করতে হবে, মানে ওনাকে না, ওনার মাসলকে আবার রিট্রেন করতে হবে, বোনকে আবার রিট্রেন করতে হবে, নার্ভগুলোকে রিট্রেন করতে হবে।
সময়টা এই মুহূর্তে বলা মুশকিল, কতটা রিহ্যাব উনি করতে পারবেন। এর সঙ্গে একটা সাইকোলজিক্যাল চ্যালেঞ্জও থাকবে, বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চ্যালেঞ্জ। তবে সাধারণত যে সময়টা উনি কাটিয়েছেন তাতে 3 থেকে 6 মাস মোটামুটি টাইম লাগবে। বিশেষজ্ঞদের মতে এতদিন মহাকাশে থাকার ফলে সুনিতাদের শরীরে প্রোটিনের ঘাটতি হবে, রক্তের ঘনত্বও কমে যাবে, প্লাজমা বা রক্তরসে তারতম্য হতে পারে। ঝিলম করঞ্জাই, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। দেখুন, এই অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে বৈপরীত্য, আমরা অস্পৃশ্যতা, অন্ধকার, সংকীর্ণতা এইসব নিয়ে আলোচনা করতে করতে এগোচ্ছি বিজ্ঞানের অগ্রগতির কথায়। আমি বলছি এই দুটো জিনিসই কিন্তু পৃথিবীতে থাকবে। যে পৃথিবীতে আর কয়েক ঘন্টা পর তারা এসে পড়বেন, সেই পৃথিবীতে এই সমস্ত কিছু নিয়েই। কিন্তু আমি একেবারে বিজ্ঞানের প্রশ্নে আসবো ডক্টর দুয়ারির কাছে, যে আমরা মাঝে পড়েছিলাম যে এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে যখন সুনিতারা ছিলেন সেখানে লেটুস চাষ করেছিলেন। তো এই বিজ্ঞানের কোন কোন অংশে স্পেসিফিক্যালি অগ্রগতিটা হবে না এখান থেকে? আচ্ছা, দেখুন, বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর এই 9 মাসে 900 ঘন্টা 150টা এক্সপেরিমেন্ট করেছেন। আচ্ছা, তারা যে শুধু মন খারাপ করে বসেছিলেন বাড়ি ফিরতে পারছি না বলে তা কিন্তু নয়। এবং তার মধ্যে যে সমস্ত জিরো গ্র্যাভিটি এক্সপেরিমেন্ট, যেমন দেখা যায় পৃথিবীতে, আমি মনে করুন 2টি তরলকে মেশাতে চাইছি, মিশছে না, একটা চলে যাচ্ছে তলায়, একটা ওপরে রয়ে যাচ্ছে। সেটা হচ্ছে অভিকর্ষজ আকর্ষণের ফলে। কিন্তু যেখানে জিরো গ্র্যাভিটি, সেইখানে কিন্তু তারা সুন্দরভাবে মিশে নতুন এক ধরনের পদার্থ তৈরি করতে পারে। সেই ধরনের কাজকর্ম। তাছাড়া রয়েছে যেটা বললেন যে মানে বীজ দিলে সেটা অঙ্কুরোদ্গম হবে কিনা, সেটাও করতে পেরেছেন তারা। এটার কিন্তু বিরাট একটা মানে। তারা কিন্তু খাবার তৈরি করছে না, তারা মূলত চেষ্টা করছেন অক্সিজেন তৈরি করতে। যেখানে অক্সিজেনকে নিয়ে যাওয়া হচ্ছে বা রিসাইকেল করা হচ্ছে, সেখানে যদি উদ্ভিদকে তৈরি করা যায়, বড় করা যায়, অটোমেটিক্যালি অক্সিজেন তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইডটা শোষণ হবে। সুতরাং সেটা একটা বিরাট বড় দিক। তাছাড়া যেটা করেছেন তারা, পৃথিবী থেকে প্রায় 108টি দেশের বিভিন্ন গবেষক, এমনকি স্কুলের ছেলেমেয়েরাও, তারা কিছু এক্সপেরিমেন্ট নিজেরা মনে মনে ভেবে সেটাকে পাঠিয়ে দিয়েছিল ওখানে করার জন্য, সেগুলো করেছেন। সুতরাং বিজ্ঞানের প্রযুক্তির দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে তো অনেকটা এগিয়ে গেছে। মনে রাখতে হবে প্রযুক্তির দিক থেকে যেভাবে প্রচণ্ড, মানে যাকে ইংরেজিতে বলে কোয়ান্টাম লিপ হচ্ছে, তার ফলে কিন্তু আমরা দেখব আগামী 10 বছরের মধ্যে অনেক কিছু যেগুলো আমাদের কল্পনার জগৎ ছিল, সেগুলো বাস্তবে রূপায়িত হচ্ছে, অন্তত মহাকাশ সম্পর্কে। সুতরাং বিজ্ঞান, প্রযুক্তি এবং মেটেরিয়াল সায়েন্স, নতুন নতুন উনি যে দেখালেন যেটি, এই মেটেরিয়াল সায়েন্সের যে উন্নতি হচ্ছে, সেগুলো কিন্তু বিশাল একটা দিক এসে যায়। তাছাড়া কম্পিউটেশনাল পাওয়ার, 60টা কম্পিউটার আছে ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, যেগুলো প্রত্যেকটাকে কন্ট্রোল করছে, প্রতিটা ফাংশনকে। কমিউনিকেশন, এই কমিউনিকেশনে মনে রাখতে হবে, আমরা পরস্পরের বাড়িতে থেকে ফোন করলে মাঝে মাঝে কথা কেটে যায়, ছেঁড়া হয়। সেখানে 1 বাইট 2 বাইট মিসিং হলে কিন্তু কমিউনিকেশনের কোনো মানে থাকে না। সুতরাং সেই যে রোবাস্ট কমিউনিকেশন তৈরি করা, সিস্টেমটা তৈরি করা, যার জন্য আজকে চাঁদে 4G কানেকশন হয়ে গেল। সুতরাং এই যে ডেভেলপমেন্টটা, এটাও কিন্তু এই স্পেস ট্রাভেল এবং স্পেস এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আসছে। কুণালদার কাছে যাবো। কুণালদা, তেজস্ক্রিয় বিকিরণের কথা বললেন, যে দীর্ঘ লিস্টটা দিলেন, তার মধ্যে সব থেকে আশঙ্কার যেটা আমরা দেখছি, দৃশ্য তো একটা, তারা মানে কার্যত জীবনের সবটুকু, এতটুকু ঝুঁকি নিয়ে, মানে বিজ্ঞানের জন্যই নিজেদের প্রায় দান করে দিয়েছেন। চেহারা পাল্টে যাওয়া, অনেক কৃশ, অনেক রোগা হয়ে যাওয়া, এই জিনিসগুলো কোপ আপ করতে মোটামুটি চিকিৎসক হিসেবে কি মনে হচ্ছে কতদিন লাগবে? দেখো, অন্তত 3-4 মাস এদের লাগবে। আর তুমি প্রথমে যেটা জিজ্ঞেস করলে না, যে এটার উদ্দেশ্যটা কি, এটার পারপাসটা কি, তো আমাদের ডক্টর দুয়ারি, উনি খুব একজন ভালো মানুষ এবং কমপ্লিটলি সায়েন্টিফিক পার্সপেক্টিভ থেকে বললেন। এর মধ্যে কিন্তু একটা সাংঘাতিক কমার্শিয়াল এক্সপ্লয়টেটরি পার্সপেক্টিভ আছে। কারণ হিউম্যানিটি ইজ গেটিং রেডি টু এক্সপ্লয়েট স্পেস রিসোর্সেস। হ্যাঁ, তুমি কিসের জন্য একটা জায়গায়, মানে শিগগিরই সজলরা চাঁদে ঝান্ডা করতে পারে, কারণ এই যে মেলাবেন, তিনি মেলাবেন সবাইকে। না, এখন অবধি যেটুকু খবর পাওয়া গেছে যে 408 কিলোমিটার উপরে ছিল আইএসএস স্পেস স্টেশন, সেখানেও কোনো ঠাকুর দেবতার দেখা পাওয়া যায়নি আর কি। তো 410 কিলোমিটার আছে কিনা আমরা জানি না। তো এখনও উই হ্যাভ নট সিন যে সেরকম কোনো অলৌকিক কাণ্ড কারখানা। বাট অ্যাকচুয়াল পারপাসটা তুমি যদি জানো, যে কেন ডিউরেশনটা বাড়ছে,
কেন আমরা বড় বড় স্পেস স্টেশন করছি? কারণ আলটিমেটলি এর উদ্দেশ্যটা আমরা যদি পিওর সায়েন্স বলি, সায়েন্স তো সব জিনিসের মধ্যে আছে। হ্যাঁ, আমরা কি অক্সিজেন, কারণ এখন আমরা কিসের জন্য তৈরি হচ্ছি? যেভাবে তুমি অ্যান্টার্কটিকাকে এক্সপ্লয়েট করতে চাইছো, তার রিসোর্স নিতে চাইছো, যেভাবে তুমি আজকে তেল খুঁজে পেয়েছো, সেভাবে আজকে হিউম্যানিটি ইজ গেটিং রেডি টু এক্সপ্লয়েট রিসোর্সেস। তোমাকে একটা দিনের জন্য রেডি থাকতে হবে, যখন তুমি 500 জনকে নিয়ে গিয়ে একটা ওখানে এক্সপেডিশনারি ফোর্স করবে, চাঁদের নর্থ পোলে হোক, মঙ্গল গ্রহের সাউথ পোলে হোক, গিয়ে তুমি ইউ আর গেটিং রেডি ফর দ্যাট। না সজল, উইথ আ সিরিয়াস নোট, আমি বলছি যে যারা ধরো কেন্দ্রে তোমরা সরকার চালাচ্ছ, রাজ্যে যে সরকার চালাচ্ছে, পরের প্রজন্ম, আমরা বাদ দাও, এই যে কোনো স্টুডেন্টের কাছে যারা পড়াশুনো করছে, কি ইন্সপায়ারিং একটা ছবি যে পৃথিবীতে এই রকম একটা হচ্ছে, এবং বিজ্ঞান চর্চায় আমি বলছি এটা কিন্তু সব দেশের, ইনক্লুডিং ভারতবর্ষ, সব দেশের ক্ষেত্রে খুব অনুপ্রেরণামূলক আর কি। সুমনদা, প্রথম বলি যে দেখুন, ডক্টর দুয়ারি এবং ডক্টর সরকারের মতন মানুষ এখানে বসে আছেন, তারা ব্যাখ্যা করলেন, আরো অনেককে দেখালেন। তারপর আমাদের এই বিষয়ে বলার খুব একটা জায়গা নেই, কিন্তু আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করছি যে আমরা এমন একটা পিরিয়ডে জন্মেছি, আমরা অনেক কিছু দেখতে পেয়েছি যেটা আমার ঠাকুরদাদা দেখতে পাননি, বা যেটা আমার পরবর্তী প্রজন্ম হয়তো দেখতে পাবে না। কিন্তু যদি বলেন এই ব্যাপারে মন্তব্য করতে বা কেন, আমি বলছি একটু হালকা নোটে বলছি, সেটা আপনি সিরিয়াসলি নেবেন না। সেটা হচ্ছে দেখুন, এখানে আমরা যারা তিনজন অন্তত বসে আছি, আমার মনে হয় যে আমরা এটার জন্য বলার জন্য খুব একটা উপযুক্ত নয়। এখানে খুব যেটা উনি ডক্টর দুয়ারি স্যার বলছিলেন যে এই যে 6-7 মিনিট, এই যে 6-7 মিনিট যে কি হবে, 3000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তখন কি পরিস্থিতি হবে। না, এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড। তো ওই সময়টা বিজ্ঞান বলতে পারছে না যেটা, সেটা কিন্তু সৌগত দাকে একবার একটুখানি জিজ্ঞাসা করলে এটা বলার হলো। আর মহাকাশে থাকা সবচেয়ে বেশি অভিজ্ঞতা মদনদার আছে, তাকেও কিন্তু আমরা তো আমেরিকার অভিযান নিয়ে কথা বলছি, কিন্তু ভারতীয় হিসেবে আমাদের জানার ইচ্ছে যে আমাদের গগনযান নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছি? এই ব্যাপারে আমি যেটা জোর গলায় বলতে পারি, কোনো একটা কারণে আমরা যেখানে আছি, যে পরিস্থিতিতে আছি, সেখানে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। সেই ন্যারেটিভটা নিয়ে আমরা আমাদের ছাড়া অন্যদেরকে একটু হাসি ঠাট্টা তামাশা করে দেখি, কেন আমরা তথাকথিত বুদ্ধিজীবী বলে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। তার ফলে হয়েছে কি, আমরা বলি দেখো কত হাজার বছর আগে কি সব ঘটেছিল, সেগুলোকে এখনের সঙ্গে যোগ করে কিভাবে করছে, হাস্যকর। কিন্তু আমরা একটা ভুলে যাই যে পৃথিবীর নিরিখে ভারতবর্ষ এখন প্রথম 5টি দেশের মধ্যে এসেছে বিজ্ঞান এবং প্রযুক্তিতে। সেই কারা? সেই যারা নাকি অ্যাপারেন্টলি 3000 বছর আগে কি হয়েছিল সেই নিয়ে লাফালাফি করছে। এই যে ডাইকটমিটা, এইটা আমাদের ইয়াং প্রজন্মকে আমরা শেষ করে দিচ্ছি রাজনীতি করতে গিয়ে, 1 নম্বর। 2 নম্বর, আপনি যে বললেন যে ভারতবর্ষ কি শিখবে, ঠিক আমরা কি জানি যে আর 3-4 মাসের মধ্যে নিসার বলে একটা মহাকাশ যানকে ছোড়া হবে। এই নিসার মানে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সব থেকে দামি, 12,000 কোটি টাকা শুধু উপগ্রহটার দাম। নাসা যখন প্রথম 10 বছর আগের মতো ভারতের কাছে এসেছিল, ভারত বলেছিল আমরা পারবো না, তোমার সঙ্গে কোলাবোরেট করবো না, অত পয়সা নেই। তারপর নাসা বলেছিল আচ্ছা আমরা যদি সিংহভাগ দিই, তোমরা অল্প কিছু দাও, তাহলেও আমরা কিন্তু সমান সহযোগী হব। কেন জানেন? নাসার ডিরেক্টরদের আলোচনা থেকে উঠে আসে গত 60 বছরে নাসা যতগুলি মহাকাশ যান উৎক্ষেপণ করেছে, সফলভাবে তাদের সঠিক কক্ষপথে স্থাপন করতে পেরেছে 72% বার। আর এফেক্টিভলি গত 40 বছরে ভারতের ইসরো যতগুলো উৎক্ষেপণ করেছে, সফলভাবে তাদের সঠিক কক্ষপথে স্থাপন করতে পেরেছে 91%। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তো জানেই না, তাদেরকে বলাই হয় না। কিন্তু আমি বলছি ডক্টর দুয়ারি, এইটাই হচ্ছে একটা সুযোগ। আজকের এই ঘটনা, এটা শুধুমাত্র একটা ঘটনা, একটা ইভেন্ট, যার নিঃসন্দেহে সজলের সঙ্গে আমি একমত, আমরা সবাই তার সাক্ষী হব, কিন্তু শুধু একটা ইভেন্ট নয়, এটা একটা অনুপ্রেরণা। আমি বলছি আমাদের বিজ্ঞানকে, আমাদের দেশের, আমাদের রাজ্যের, আমাদের পরের প্রজন্মকে কাছে একটা অনুপ্রেরণার মতো এই ঘটনা আমাদের আরও সভ্যতার দিকে, আলোর দিকে, বিজ্ঞানের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি বলছি এই আশাটুকু রাখি।
আর 5 ঘন্টা মোটামুটি প্রত্যেকের চোখ থাকবে নিঃসন্দেহে ইয়েতে। আমার সময় একেবারে শেষ, আবার আমি ফেরত আসবো এই অনুষ্ঠানে। আমি যেতে যেতে বলে যাব যে এই গোটা ইভেন্টটা এবিপি আনন্দে আপনারা লাইভ দেখতে পারবেন। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। পরপর মুঘল সম্রাটদের নাম মনে রাখার এই মজার ফর্মুলা অনেক বাচ্চাই আমাদের ছোটবেলায় মুখস্থ করত। ইদানিং যেভাবে এই মেরুকরণের রাজনীতিতে বাবর থেকে ঔরঙ্গজেবের নাম উঠে আসছে, তাতে আলাদাভাবে আর ফর্মুলার দরকার পড়বে বলে মনে হয় না। এই প্রেক্ষাপটেই বিতর্কিত মন্তব্য করে এ রাজ্যে বারবার শিরোনামে আসছেন হুমায়ুন, মানে সম্রাট হুমায়ুন নন, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দলের শোকজ সত্ত্বেও সুর নরম না করলেও আজ শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজির হওয়ার পর অবশেষে সুর নরম হুমায়ুনের। কি বলছেন? বারবার গর্জালেন, পরপর বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন, কিন্তু শেষ পর্যন্ত সুর নরম করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বারবার বিতর্কিত মন্তব্য করার পরেও তাকে শুধু শোকজ করে ও সতর্ক করেই ছেড়ে দিল তৃণমূল। আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলার প্রশ্নে আমি সবটাই শৃঙ্খলাকে লক্ষ্য রেখে, শৃঙ্খলা যাতে কোনো রকম ভঙ্গ না হয় সেটা আমার একজন বিধায়ক হিসাবে বা তৃণমূলের একজন সৈনিক হিসাবে আমি সেটা মেনটেন করব। সম্প্রতি তৃণমূলের মুসলিম বিধায়কদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, যার পাল্টা হুমকি দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দল শোকজ করার পরেও হুমায়ুন বারবার বলেন আগে জাতিসত্তা, তারপর তৃণমূল। শেষ পর্যন্ত মঙ্গলবার বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন হুমায়ুন কবির। নেতৃত্ব নির্দেশ দিয়েছেন এবং আমরা সেখানে সবাই মেনে চলছি। এখন এটা ওকে বুঝিয়ে বলা হলো যে তুমি কিন্তু এর বাইরে না। মৌখিকভাবে যে কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে ওনাদের কথা, সেই কথা আগামী দিনে আমি মান্যতা দিয়ে চলছি। পাল্টা খোঁচা দেয় বিজেপি। হুমায়ুন কবিরকে এর আগেও শোকজ করেছিল, শোকজের জবাবও দিয়েছিল, তারপর কি হলো কেউ জানে? কারণ মমতা ব্যানার্জির সাহসই নেই যে একজন মুসলিম লিডারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার। শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে গেলে তার বিক্ষোভের মুখেও পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন হুমায়ুন কবির। 13 এপ্রিল মুর্শিদাবাদে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেদিন কি হয় সেদিকেই সবার নজর। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কত ভালোবাসা জামাইয়ের প্রাণে, জামাইয়ের আহা তুলনা নাই, সেই কবে লিখেছিলেন পরশুরাম, মানে রাজশেখর বসু। তবে ইদানিং জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের মনে এমন ভালোবাসার উদয় হচ্ছে কি না তা নিয়ে সন্দেহ থাকবে। কারণ নিয়োগ দুর্নীতি মামলায় পার্থবাবুর বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, গত শনিবারই কলকাতার নগর দায়রা আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। এর আগে সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডি দাবি করেছিল যে পিংলায় স্কুল তৈরির জন্য 15 কোটি টাকা কল্যাণময়ের মাধ্যমেই খরচ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এখন তিনি রাজসাক্ষী হওয়ার পর পার্থবাবু কতটা প্যাঁচে পড়লেন আমরা জানি না, শুধু চাই দ্রুত তদন্ত শেষ হোক এবং সত্যিটা সামনে আসুক। কথায় বলে জম জামাই ভাগনা 3 নয় আপনা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কার্যত সেই কথাই খেটে গেল। আগেই ইচ্ছে প্রকাশ করেছিলেন, আদালত তাতে মান্যতাও দিয়েছিল। অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। বয়ান রেকর্ড করিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে। এত খেয়েছে, অর্ধেক তো বদহজম এদিক ওদিক হয়ে যাবে। এখন ওই বোধহয় জামাই বুঝে গেছে যদি বদহজম একটু কমে, ওই কারণে রাজসাক্ষী হচ্ছেন। ইডি সূত্রে খবর, শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির র্যাডারে আসে পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামে পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৈরি হওয়া বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, যার চেয়ারম্যান করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে। এরপর নিয়োগ দুর্নীতি মামলায় দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডি দাবি করে প্রথমে স্কুলে জমি কেনা ও পরে সেখানে নির্মাণ কাজের জন্য নগদ 15 কোটি টাকা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই টাকা খরচ করা হয়েছিল জামাই কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে। এই প্রেক্ষাপটে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে এবং ইডির চার্জশিটে নাম থাকা পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যই রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দেন বিচারক। শনিবার সম্পন্ন হয় সেই প্রক্রিয়া। কেন্দ্রীয়
গোয়েন্দা সংস্থার এক বিশাল সাফল্য। তারা একটা অসাধ্য সাধন করেছে যে ওই বাড়ির জামাই যে সমস্ত কিছু খুঁটিনাটি জানে, সে রাজসাক্ষী হয়ে যাওয়া মানে এই মামলায় নতুন করে আরো প্রাণ প্রতিষ্ঠা হলো। মঙ্গলবার এই মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আরও এক আত্মীয়কে হাজির করায় ইডি। সূত্রের দাবি, এই আত্মীয়ের নামেই পিংলায় ইন্টারন্যাশনাল স্কুল তৈরির জমি কেনা হয়েছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওই আত্মীয় এদিন সাক্ষ্য দেন। আমাদের তরফ থেকে কোনো বক্তব্য নেই, তার কারণ এটা আইনের বিষয়, বিচারের বিষয়, কোর্টে চলছে। কার জামাই কার বিরুদ্ধে বা কি সাক্ষ্য দেবে সেটা সম্পূর্ণ তাদের বিষয়, এর সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই। নিয়োগ দুর্নীতি মামলায় বেশিরভাগ অভিযুক্তই জামিন পেয়ে গেলেও এখনো জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রকাশ সিনহা, দীপক ঘোষ, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।